হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভৌত আলোক বিজ্ঞানের সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনের লেখাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ তোমরা। ভাইয়া, গলার কি হয়েছে? গলার তো ঠিকই আছে, গলার কোনো সমস্যা হয়নি, একটু ঠান্ডা লাগছে আর কি, একটু ঠান্ডা লাগছে। তো চলো, আমরা গতদিন হচ্ছে ব্যতিচারটা শেষ করছি। ব্যতিচারের যাবতীয় যত আলোচনা আমাদের শেষ। বোর্ড বই একটা টপিক ছিল না ব্যতিচারের, তো সেই জিনিসটাও আমরা আলোচনা করছি। যদি কোনো একটা চিরের সামনে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রাল ম্যাক্সিমা যেখানে হওয়ার কথা সেখানে হবে না, সেন্ট্রাল ম্যাক্সিমা শিফট হয়ে যাবে। বিশেষ করে সকল ডোরাগুলাই শিফট হয়ে যাবে। তো সেই ডোরাগুলো কতটুকু শিফট হয়ে যাবে, কয়টা ডোরা শিফট হয়ে যাবে, ঠিক আছে, তার হিসাব নিকাশগুলো আমরা গত ক্লাসে দেখছি। তো আজকের ক্লাসে আমরা নতুন একটা টপিক পড়বো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে অপবর্তন বা ডিফ্র্যাকশন। এই অধ্যায়ে মূলত আমরা আলোর বেঁকে যাওয়ার তিনটা ফেনোমেনা নিয়ে আলোচনা করি, যেগুলো আমরা তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা দিতে পারি। হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, এটা দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়, কণা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা দেওয়া যায় না। তো একটা ছিল ব্যতিচার, একটা হচ্ছে অপবর্তন এবং একটা সমবর্তন। তো আজকে আমরা অপবর্তনটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করব। তো ব্যতিচার এটা ছিল হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় টপিক আর কি। তো এটা আমরা আলোচনা করে ফেলছি। এখন অপবর্তন এবং সমাবর্তন, এই দুইটার আলোচনা। তো আজকের ক্লাসে চলো আমরা শুরু করি অপবর্তন। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ো, হেডিংটা লিখে ফেলো, অপবর্তন। অপবর্তন বা ইংরেজিতে এটাকে বলা হয় ডিফ্র্যাকশন। অপবর্তন বা ডিফ্র্যাকশন। অপবর্তন এটা আলোর বেঁকে যাওয়ার একটা ঘটনা। যখন কোনো সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো নির্গত হবে, তখন আলো বেঁকে যাবে এবং আলো বেঁকে কোথায় প্রবেশ করবে? আলো বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করবে। তো সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো চলার পথে আলো বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার এই ঘটনাটাকে বলা হয় অপবর্তন। তো আমরা চিত্র এঁকে ব্যাপারটা বুঝবো। তো তার আগে চলো আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি। তাহলে আলো চলার পথে সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় আলোর বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চল বা জ্যামিতিক অন্ধকার অঞ্চলে প্রবেশ করার ঘটনাকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার ঘটনাকে অপবর্তন বলে। এই হচ্ছে আমাদের অপবর্তনের সংজ্ঞা। তো চলো এবার অপবর্তনের যে সংজ্ঞাটা আমরা লিখলাম, এটা একটু বোঝার বা ফিল করার ট্রাই করি। একটা অস্বচ্ছ প্রতিবন্ধক যার মধ্য দিয়ে আলো পাস করতে পারে না, তো সেরকম একটা অস্বচ্ছ প্রতিবন্ধক আলো চলার পথে সামনে রাখা আছে। ধরো এটা হচ্ছে এরকম একটা অস্বচ্ছ প্রতিবন্ধক আলো চলার পথে সামনে রাখা আছে। এটা হচ্ছে পর্দা, এখানে আলো গিয়ে পড়বে, এটা হচ্ছে পর্দা। এবার মনে করো আলোক রশ্মি এই দিক থেকে আসতেছে, এখানে একটা সোর্স আছে, এই সোর্স থেকে আলোক রশ্মি আসতেছে। তা আমি কয়েকটা রে অপটিক্স আঁকি, এই যে আলোক রশ্মিগুলো আসলো। দেখো এই দুইটা রশ্মি বাধা পেয়ে যাবে, এই রশ্মিটা গিয়ে এখানে বাধা পেয়ে যাবে, এই রশ্মিটা গিয়ে এখানে বাধা পেয়ে যাবে। যেহেতু এটা অস্বচ্ছ একটা প্রতিবন্ধক, এটা পাস করে আলো ওই পাশে যাইতে পারবে না, তাহলে এই অংশটুকু আলো পাস করতে দিবে না। কিন্তু এখানে তো প্রতিবন্ধক নাই, ফাঁকা, তাহলে এই যে তিনটা রে আছে এইগুলা কিন্তু পাস করে চলে আসবে। তাহলে এই রেটা সোজা পাস করে এখানে চলে আসবে, এই রোটা সোজা পাস করে এখানে চলে আসবে, এই রেটা এই যে চির বলতেছি প্রতিবন্ধকের এই যে ধার ঘেঁষে, ধার মানে কিনারা, প্রতিবন্ধকের এই যে ধার, এই ধার ঘেঁষে সোজা পর্দার উপর এসে এই পয়েন্টে পড়বে। তাহলে আমি পর্দার উপর কি দেখতে পারবো? পর্দার উপর আমি এইটুকু অংশ আলোকিত দেখতে পাবো। দেখো এইটুকু অংশ পুরাই আমি আলোকিত দেখতে পাবো, এই অংশটা হবে আলোকিত, আর নিচের
এই যে অংশটা, এই অংশটা হবে ডার্ক, এই অংশটা হবে অন্ধকার। তাহলে কি হলো, সরু চির, এই যে মানে এখানে তো চির না, এখানে প্রতিবন্ধক, তাহলে সরু প্রতিবন্ধক, এটা তীক্ষ্ণ প্রতিবন্ধক, তার ধার ঘেঁষে আলো চলছে, গিয়ে কি করবে, এইটুকু আলো অঞ্চল যেখানে বাধা নাই, দেখো আলো পাস করে চলে আসবে সামনের দিকে, কিন্তু এই প্রতিবন্ধকে আলো বাধা পেয়ে গেছে, সুতরাং আলো পাস করে সামনে যেতে পারবে না। তাহলে এইটুকু আমাদের ডার্ক হবে, এটুকু আলোকিত অঞ্চল হবে। তো এটাই তো হওয়ার কথা, এটাই তো আমাদের এক্সপেকটেশন, তাই না? এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন, এটা হওয়ার কথা, হওয়ার কথা। এইবার শোন, এটা হওয়ার কথা, এটা আমাদের এক্সপেকটেশন। এটা হচ্ছে আলো সরল রেখায় চললে, জ্যামিতিক নিয়ম অনুসরণ করলে আলো চলার পথে সরল রেখায় চলে, যদি কোনো প্রতিবন্ধক পাই বাধা পেয়ে আটকে যাবে, ঠিক আছে? আর যদি প্রতিবন্ধক না থাকে তাহলে আলো সোজা চলবে, রে অপটিক্সগুলা সরল রৈখিক হবে, সরল রৈখিক হয়েছে। তাহলে জিওমেট্রিক নীতি অনুসরণ করে, জ্যামিতিক আলোক বিজ্ঞানের কথাবার্তা। তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞানের নীতি অনুযায়ী আমাদের এইটুকু অংশ হবে জ্যামিতিক আলো অঞ্চল, জিওমেট্রিক্যাল রাইট রিজিয়ন হবে, জ্যামিতিক আলো অঞ্চল বা জিওমেট্রিক্যাল লাইট রিজিয়ন। আর এইটুকু অঞ্চল হবে জ্যামিতিক অন্ধকার অঞ্চল, জ্যামিতিক অন্ধকার অঞ্চল বা জ্যামিতিক ছায়া অঞ্চল। কেন বলা হচ্ছে জ্যামিতিক? এই যে আলো সরল রেখায় চলে, আলো বাঁকে নাই, বাঁকলে তো আলো এখানে চলে আসবে, তাই না? তাহলে আলো বাঁকে নাই, সরল রেখায় চলছে, তো এই কারণে জ্যামিতিক আলো অঞ্চল, জ্যামিতিক অন্ধকার অঞ্চল এরকমই তৈরি করবে, এটাই আমাদের এক্সপেকটেশন। কিন্তু রিয়েলিটি এটা না, রিয়েলিটি একটু ভিন্ন। তুমি যদি খুব ভালোভাবে, খুবই সূক্ষ্মভাবে এই পর্দায় আলো ছায়া এই যে অঞ্চলটা, আলো এবং ছায়া, এই অঞ্চলটা, এই মাঝখানের এই যে বর্ডারটা, এটা যদি তুমি খুব ভালো করে, এটা যদি তুমি খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে আজকে পূজার ছুটি, আজকে তো ক্লাস ছিল, আজকে হয়ে পূজার ছুটি, তাই না? পূজার ছুটির আগে কি শেষ হবে? না না, কেন শেষ হবে? কেবল 7টা ক্লাস, আজকে 7টা ক্লাস, আজকে 7টা ক্লাসে শেষ হয়, তাই না? তাহলে দেখো, যেটা বলতেছিলাম, তুমি যদি এই আলো এবং ছায়া বা আলো এবং অন্ধকারের এই বর্ডার লাইনটা, এই অঞ্চলটাকে তুমি খুব ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটাকে তুমি খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি এত পারফেকশন দেখতে পারবা না, ঠিক আছে? এত পারফেক্ট আলো, পারফেক্ট ঘুটঘুটে অন্ধকার এরকম তুমি দেখতে পারবা না। রিয়েলিটিটা হচ্ছে, যদি এই এই যে প্রতিবন্ধকটা, এই প্রতিবন্ধকটা বেশ একটা তীক্ষ্ণ প্রতিবন্ধক নেওয়া হয়। তীক্ষ্ণ প্রতিবন্ধক মানে একটা পাতলা, ধরো ধাতব পাত, পাতলা ধাতব পাত, ধরো মোটা পুরু একটা বই রাখলে তাহলে কিন্তু হবে না। একটা পাতলা ধাতব পাত, ধরো ব্লেড, ঠিক আছে, ব্লেড, এরকম একটা ব্লেড রাখতে পারো যার কিনারাটা খুবই তীক্ষ্ণ, ঠিক আছে, খুবই ধারালো তীক্ষ্ণ, এরকম একটা কিনারা তুমি রাখতে পারো, তাহলে তুমি দেখবা এরকম ঘটনা ঘটবে না। তো কি ঘটবে? এই অন্ধকার অঞ্চলটার মধ্যে দেখবা কিছু আলোকিত ডোরা আছে, এখানে কয়েকটা ডোরা তৈরি হয়েছে, এই জায়গাটা পুরাপুরি, এই যে এই বর্ডারের নিচে পুরাপুরি অন্ধকার হবে না। তাহলে আমরা কি হবে, ঠিক আছে, রিয়েলিটিটা কি, বাস্তবে কি ঘটে সেইটা একটু দেখি। বাস্তবে যেটা ঘটে, যেটা ঘটে, এটা হচ্ছে আমাদের প্রতিবন্ধক, আর এটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে পর্দা। তাহলে আলো সোজা এই যে প্রতিবন্ধক ঘেঁষে এখানে চলে আসলো, এটা চলে আসলো এখানে, তাহলে উপরের এই অংশটা হবে আলোকিত, এই রেটা বাধা পেয়ে যাচ্ছে, এটা বাধা পেয়ে যাচ্ছে, এটা বাধা পেয়ে যাচ্ছে, ওই পাশে আর যাইতে পারবে না। তাহলে আমাদের এক্সপেকটেশন ছিল যে এইটুকু হবে পুরাই আলোকিত, আর নিচের এইটুকু হবে পুরা অন্ধকার। কিন্তু রিয়েলিটি যেটা, সেটা হচ্ছে এই অন্ধকার অঞ্চলের মধ্যে, মানে এই যে আলোকিত অঞ্চল শেষ হওয়ার পরে একেবারে পারফেক্টলি অন্ধকার অঞ্চল শুরু হয় না, এই বর্ডার লাইনটা এত তীক্ষ্ণ হয় না, ঠিক আছে, এত পারফেকশন এখানে থাকে না। কি হয়, তুমি দেখবা এই অন্ধকার অঞ্চলের মধ্যে এইখানে এরকম একটা আলোক ডোরা, তারপরে আলোক ডোরাটা আরেকটু পরে, মানে তারপরে একটু অন্ধকার, তারপরে আবার একটা আলোক ডোরা, কিন্তু আলোক ডোরাটা আগের তুলনায় অনেক ছোট হয়ে আসছে, তারপরে আবার একটা আলোক ডোরা, তারপরে আবার ছোট্ট একটা আলোক ডোরা, এইভাবে আস্তে 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 অন্ধকারের সাথে মিলাই গেছে, ঠিক আছে? তার মানে একেবারে পারফেক্ট আলো অঞ্চল অন্ধকার অঞ্চলের বর্ডার হবে না।
নিচের দিকে হ্যাঁ ডার্ক বা অন্ধকার হবে, কিন্তু সেটা কি হবে, আস্তে আস্তে আলো তাকে ছেড়ে দিবে আর কি। আলো অন্ধকারের কাছে আস্তে আস্তে স্যালেন্ডার করবে। যে প্রথমে পুরাটাই দেখো আলোকিত, তারপরে ছোট্ট একটা আলোক ডোরা, তারপরে আবার অন্ধকার, তারপরে আলোক ডোরাটা আরও ছোট হয়ে গেছে, তারপরে আবার অন্ধকার, অন্ধকার আস্তে আস্তে গাঢ় হচ্ছে বা বড় হচ্ছে, তারপরে আবার সামান্য একটু আলো, তারপরে আবার সামান্য একটু আলো, এইভাবে একটু পরে দেখবা পুরাটাই ডার্ক। তাহলে কি হইলো, এইটুকু কিন্তু আমাদের জ্যামিতিক, দেখো জ্যামিতিক, এই যে আমাদের এই আগের চিত্রটা লক্ষ্য করো, এইটুকু আমাদের জ্যামিতিক অন্ধকার অঞ্চল হওয়ার কথা ছিল, জিওমেট্রি নীতি অনুযায়ী এইটুকু হওয়ার কথা ছিল জ্যামিতিক অন্ধকার অঞ্চল, জ্যামিতিক অন্ধকার বা ছায়া অঞ্চল হওয়ার কথা ছিল জিওমেট্রি নীতি অনুযায়ী। আর উপরের এইটুকু হচ্ছে জ্যামিতিক আলো অঞ্চল, জ্যামিতিক আলো অঞ্চল। তাহলে কি ঘটনা ঘটছে, জ্যামিতিক অন্ধকার অঞ্চলের মধ্যে আলো প্রবেশ করছে, জ্যামিতিক অন্ধকার অঞ্চলের মধ্যে আলোক ডোরা তৈরি হয়েছে। আলো যদি সরল রেখায় চলে তাহলে তো এখানে কোনোভাবেই এই আলোক ডোরা আসার কথা না, হওয়ার কথা না, তার মানে আলো অবশ্যই বেঁকে গেছে। তাহলে আলো অবশ্যই বেঁকে গেছে, কিভাবে বেঁকে গেছে, এই যে প্রতিবন্ধক, এই প্রতিবন্ধকের ধার ঘেঁষে আসার সময় বেঁকে গেছে আলো। এই প্রতিবন্ধকের ধার ঘেঁষে যখন আসে তখন আলো বেঁকে আসছে, এই যে ধার ঘেঁষে আসার সময় আলো বেঁকে আসছে। তা আলো বেঁকে আসতে পারে কিভাবে, আলো যদি সরল রৈখিক রশ্মি হয় তাহলে তো আলো বাঁকবে না, আলো সরল রেখায় চললে তো বাঁকার কথা না। তাহলে আলো বাঁকতে পারে কিভাবে, বাঁকতে পারে কোন নীতি অনুযায়ী আমরা এটা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, এই আলোটা কি একবর্ণী আলো, নর্মালি একবর্ণী আলো হলে ভালো হয়, কিন্তু একবর্ণী আলো না হইলেও কিন্তু হবে, এই ঘটনাটা একবর্ণী আলো না হলেও ঘটবে, সূর্যের আলো দিয়েও কিন্তু অপবর্তন ঘটে। তাহলে আলো বেঁকে আসতে পারে কি হলে, তরঙ্গ হলে। তাহলে এই জিনিসটা আমরা হাইগেন্সের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারি। তা হাইগেন্স কি বলতেছে, হাইগেন্স বলতেছে আলো হচ্ছে তরঙ্গ, তাহলে তরঙ্গ হলে তখন কিন্তু বাঁকতে পারে। দেখো মনে করো পানিতে এরকম একটা ভাসমান পাটকাঠি আছে, ধরো পানিতে তুমি এই পাশ থেকে ঢেউ তৈরি করতেছো, তাহলে এই পাশ থেকে ঢেউ তৈরি করলে এই যে ঢেউগুলা, এই ঢেউগুলা গিয়ে এর উপর আসতে পড়বে। এবার দেখো এখানে কিন্তু বাধা পেয়ে গেছে, এটা কিন্তু এই যে প্রতিবন্ধক রাখছো তুমি, তাহলে ঢেউ বাধা পেয়ে গেছে, বাধা পাওয়ার পরে এই পাশে ঢেউ আসবে, কেমনভাবে ঢেউ আসবে, এইভাবে, এই যে এইভাবে ঢেউ আসবে। দেখো আস্তে 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 এই যে বেঁকে যাচ্ছে এইদিকে, ঠিক আছে, এই রশিগুলো এরকম সরল রৈখিকভাবে চলে যাচ্ছে। ধরো এখান থেকে আলো এই যে সোজা চলে যাচ্ছে, আলো সোজা চলে যাচ্ছে, আলো বেঁকে যাচ্ছে কোথায়, আলো এই জায়গাতে, এই যে দেখো বেঁকে যাচ্ছে। তো আলো বাঁকা সম্ভব কি হলে, তরঙ্গ হলে আলো বাঁকা সম্ভব। তাহলে এইভাবে আসলে পর্দার উপর, ধরো পর্দার উপর এইটুকু হওয়ার কথা ছিল, এই যে এই জায়গাটুকু আলোকিত হওয়ার কথা ছিল, আর এইটুকু পুরো ডার্ক হওয়ার কথা ছিল, কিন্তু এই ডার্ক রিজিয়নেও আলো প্রবেশ করছে। তো এটা কি হলে প্রবেশ করতে পারে, তরঙ্গ হলে প্রবেশ করতে পারে। তাহলে এই ব্যাপারটা আমরা তরঙ্গ তত্ত্ব দিয়ে দিতে পারি, ওয়েভ দিয়ে ব্যাখ্যা দিতে পারি, হাইগেন্সের নীতি অর্থাৎ তরঙ্গ তত্ত্ব, এটা দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি। তো তুমি নিজেও কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, ঠিক আছে, তুমি নিজেও এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। বা একটু দেখো আমি তোমার কয়েকটা চিত্র দেখাই। এই দেখো অনেক সময় দেখবা দরজা, এই চিত্রটা খেয়াল করো, দরজা এইভাবে ফাঁকা রাখা হয়েছে, ফাঁকা রাখার পরে দেখবা ঘরের ভেতরে এরকম দেখো একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, দেখছো, দেখো এই যে এই ঘরের এই যে মাঝখান থেকে এখান থেকে আলো আসতেছে, তাহলে এখান থেকে যখন আলো পাস করে আসতেছে তখন প্রতিবন্ধকের ধার ঘেঁষে আসতেছে, আর প্রতিবন্ধকের ধার ঘেঁষে আসার পরে এই দেখো এই যে যেখানে অন্ধকার হওয়ার কথা ছিল এই অন্ধকার অঞ্চলের মধ্যে দেখো আলো অন্ধকার একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে অপবর্তন, এটাই হচ্ছে ডিফ্রাকশন। ঠিক আছে, এইবার তারপরে দেখো অনেক সময় এই যে মেঘের ধার ঘেঁষে যখন আলো বের হয়ে আসে না, এই যে দেখো মেঘের ধার ঘেঁষে যখন আলো বের হয়ে আসে তখনও কিন্তু আলো বেঁকে যায়। তা আলোর এই যে মেঘের ধার ঘেঁষে আলো, সূর্যের আলো বের হয়ে আসার সময় এখানেও কিন্তু অপবর্তন ঘটে, এটাও কিন্তু ডিফ্র্যাকশনের একটা উদাহরণ। আর তুমি বাসায় যদি ডিফ্র্যাকশন ঘটাইতে চাও তো তুমি কিভাবে ঘটাইতে পারো, ব্লেড নিবা, একটা ব্লেড নিবা, ব্লেডটাকে মাঝখান দিয়ে ভাঙবা, ভাঙার পরে ব্লেডটাকে এইভাবে উল্টা করে এই যে এইরকম একটা ফ্রেম তুমি তৈরি করবা, তৈরি করার পরে লেজার লাইট এখান থেকে ছুড়ে দিবা, এটা তুমি বাসায় এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, আর আমিও দেখাইতে পারি। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। এখান থেকে তুমি আলো ছড়ে দিবা, ঠিক আছে, কেউ আমাকে একটু মনে করাই দিও যে ভাই আপনি দেখাইতে চাইছিলেন। এখান থেকে তুমি লেজার লাইট ছড়ে দিবা, তুমি পর্দার উপর, ধরো যে দেওয়ালের উপর, তুমি যদি রুমে এক্সপেরিমেন্ট করে দেখো, রুমের দেওয়ালের উপর তুমি দেখবা এরকম আলো অন্ধকার একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তাহলে এইভাবে আমরা আসলে অপবর্তন ঘটাইতে পারি, বুঝলা। তো আমরা প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো আসার সময় আলো কিভাবে বেঁকে যাচ্ছে
কিভাবে অপবর্তন প্যাটার্ন তৈরি করতেছে সেটা আমরা দেখালাম। এবার আমরা চির দিয়ে দেখাবো। দেখো এখানে আমরা কি দেখাইছি, এখানে আমরা দেখাইছি প্রতিবন্ধক। এবার আমরা চির দেখাইতে চাই। দুইটা প্রতিবন্ধক যদি এভাবে থাকে, এই একটা প্রতিবন্ধক, এই একটা প্রতিবন্ধক, দুইটা প্রতিবন্ধক যদি এভাবে থাকে, তাহলে মাঝখানের এই জায়গাটাই তো চির হিসাবে কাজ করে, তাই না? মাঝখানের এই জায়গাটাই চির হিসাবে কাজ করে। ভাই আজকে দেখাইতেন, আজকে দেখানো যাবে না, সে লেজার লাইট নাই আমার কাছে, কিনতে হবে এটা। ঠিক আছে, তো চলো এবার চিরের জন্য অপবর্তন, চিরের জন্য অপবর্তন। তাহলে দেখো এই একটা প্রতিবন্ধক, আর এরকম আরো একটা প্রতিবন্ধক ঠিক উল্টা করে রাখা হয়েছে। এই যে আর একটা প্রতিবন্ধক উপরে, কি হলো? কি ঝামেলা হইলো বলো তো? আচ্ছা হইলো কোনো মতে। এই দেখো দুইটা প্রতিবন্ধক এইভাবে রাখা হয়েছে, তাহলে মাঝখানের এই জায়গাটা একটা চির হিসাবে কাজ করবে। তাহলে এবার মনে করো এখান থেকে আলোক রশ্মি আসতেছে, এটা বাধা পেয়ে গেল, এই রেটা বাধা পেয়ে গেল, কিন্তু এই রেটাই যে প্রতিবন্ধকের ধার ঘেঁষে বের হয়ে আসবে, এই যে প্রতিবন্ধকের ধার ঘেঁষে বের হয়ে আসবে, এই রেটা প্রতিবন্ধকের ধার ঘেঁষে বের হয়ে আসবে, এই রেটা বাধা পেয়ে গেল, এই রেটা আবার বাধা পেয়ে গেল। ঠিক আছে, ধরো এইটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে পর্দা। তাহলে আমি পর্দার উপর এইটুকু অংশ আলোকিত দেখতে পাবো, দেখো এই জায়গাটুকু আলোকিত দেখতে পাবো, এই জায়গাটুকু আলোকিত, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। ঠিক আছে, এই জায়গাটুকু পুরা আলোকিত। ঠিক আছে, আলো তুমি সরল রেখায় যদি চিন্তা করো তাও এখানে পৌঁছাবে, বাধা নাই। আলো যদি তরঙ্গ হয় তাও এখানে পৌঁছাবে, আলো এই যে মাঝখানে পৌঁছাবেই, এখানে পৌঁছাবেই। আর এর উপরের অংশটা অন্ধকার, নিচের অংশটা অন্ধকার। তাহলে এই অংশটুকু হবে জ্যামিতিক ছায়া অঞ্চল, জ্যামিতিক ছায়া। নিচের অংশটা এটা হবে জ্যামিতিক ছায়া, আর এই অংশটুকু হচ্ছে জ্যামিতিক আলো অঞ্চল, জিওমেট্রিক্যাল লাইট রিজিয়ন, উপরে নিচে জিওমেট্রিক্যাল ডার্ক রিজিয়ন। ওকে, এইবার আসো, অপবর্তন কিন্তু এখনো ঘটে নাই, এবার অপবর্তন ঘটবে। বলো আলো কিভাবে বেঁকে কোন দিকে যাবে? এই যে চির থেকে এই যে প্রতিবন্ধকের ধার ঘেঁষে নির্গত হওয়ার সময় বেঁকে এদিকে আসবে, প্রতিবন্ধকের ধার ঘেঁষে নির্গত হওয়ার সময় বেঁকে ওদিকে যাবে। তাহলে আমরা দেখতে পারবো আলো প্রবেশ করবে কোথায়? জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলো প্রবেশ করবে। এই যে এখানে, এই যে একটা উজ্জ্বল ডোরা, তারপরে আরো ছোট একটা উজ্জ্বল ডোরা, আরো ছোট একটা, তারপর আস্তে আস্তে অন্ধকারের সাথে মিশে গেছে। ঠিক একইভাবে উপরের দিকেও তাই, এখানে একটা আলোক ডোরা, তারপরে আর একটা ছোট্ট আলোক ডোরা, এভাবে আস্তে 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 অন্ধকারের সাথে মিশে যাবে। তাহলে আলো বেঁকে প্রবেশ করলো জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে, দেখো এখানে প্রবেশ করছে, জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করবে সর্বদা। ঠিক আছে, এটা হচ্ছে জ্যামিতিক লাইট রিজিয়ন। তাহলে বেঁকে যাবে কোথায়? জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে বেঁকে প্রবেশ করবে। তো এটাই হচ্ছে চিরের জন্য অপবর্তন। চির কিভাবে তুমি তৈরি করতে পারো? ওই যে আমি দেখালাম যে দুইটা ব্লেডকে, এই যে দুইটা ব্লেডকে এভাবে রেখে বা একটা ব্লেডকে মাঝখান দিয়ে ভেঙে এভাবে রাখবা, রাখলে এটাই একটা চির। মানে এই যে দুইটা প্রতিবন্ধক থাকলে মাঝখানে একটা চির। ঠিক আছে, অথবা একটা ভিজিটিং কার্ড নিবা, একটা পাতলা ভিজিটিং কার্ড নিবা, সেটাকে ব্লেড দিয়ে মাঝখান দিয়ে ফালি ফালি করে কাটবা, জাস্ট একটা ফালি তৈরি করবা। ঠিক আছে, ব্যতিচার হয়ে যাবে না, না ব্যতিচার হবে না, ব্যতিচার হয় দুইটা চিরের জন্য, এখানে চির কয়টা? একটা। ব্যতিচার হয় দুইটা চিরের জন্য, এখানে চির কয়টা? একটা। ব্যতিচার অপবর্তনের পার্থক্য কি? ব্যতিচার হচ্ছে দুইটা চির হতে নির্গত আলোক তরঙ্গের উপরিপাতনের কারণে ব্যতিচার, দুইটা চির, সোর্স দুইটা। কিন্তু অপবর্তনে এখানে একটা চির, এই একটা চির থেকে যখন আলো বের হয় তখন এই প্রতিবন্ধকের ধার ঘেঁষে নির্গত হওয়ার সময় আলো বেঁকে যায়, এটাই হচ্ছে অপবর্তন। আলো বেঁকে যাওয়ার ঘটনাটা হচ্ছে অপবর্তন। কথা বুঝছো? তাহলে ব্যতিচারের সাথে, ব্যতিচার হচ্ছে তরঙ্গের উপরিপাতন, দুইটা উৎসের তরঙ্গের উপরিপাতন, জাস্ট দুইটা সোর্স, S1 S2, দুইটা সোর্স, দুইটা চির। এখানে চির কয়টা? একটা চির।
ঠিক আছে, ব্যতিচার হয়ে যাবে না, না ব্যতিচার তো না এটা। ঠিক আছে, আরো আমরা আস্তে আস্তে যাই, সামনের দিকে আগাই, আমরা পার্থক্য টের পাবো। ওকে, তাহলে এবার আসো সংজ্ঞাটা, তাহলে আমরা কি লিখছিলাম দেখো সংজ্ঞাটা, আলো চলার পথে সরু চির বা প্রতিবন্ধকের, এটা প্রতিবন্ধক, তারপরে এটা হচ্ছে চির, তাহলে সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় আলো বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করে, এই ঘটনাটাই হচ্ছে অপবর্তন। ওকে, এইবার এই অপবর্তনের জন্য একটা কোশ্চেনটা হচ্ছে উড়োজাহাজ উড়ে যাওয়ার সময় মাটিতে তার ছায়া পড়ে না কেন? 2 মার্কের কোশ্চেন আসে। উড়োজাহাজ উড়ে যাওয়ার সময় মাটিতে তার ছায়া পড়ে না কেন? কেন ছায়া পড়ে না? কারণ অপবর্তনের কারণ। সহজ হিসাব, অপবর্তনের কারণে। অপবর্তনের কারণে। এবার কথা হচ্ছে কিভাবে, দেখো মনে করো এই যে একটা বিমান বা একটা উড়োজাহাজ উড়ে যাচ্ছে, উপর থেকে আলো পড়তেছে, সূর্যের আলো পড়তেছে, তো এই আলো বাধা পেয়ে যাবে। এবার দেখো এই যে এর ঠিক মাথা ঘেঁষে যখন আলো আসতেছে তখন এইভাবে আসবে, এখান থেকে যখন আলো আসতেছে তখন এই যে এটা একটা প্রতিবন্ধক হিসাবে কাজ করতেছে, আলো চলার পথে একটা প্রতিবন্ধক, এই যে প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো আসতেছে, এটা ধরো ভূমি, এটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে দেখো ছায়া পড়ার কথা ছিল, কিন্তু আলো এখানে আসবে, আলো এইখানে আসবে, তাহলে এই প্রতিবন্ধকের জন্য এইটুকু না জ্যামিতিক ছায়া হওয়ার কথা ছিল। জ্যামিতিক ছায়া হওয়ার কথা ছিল, ঠিক আছে। দেখো এখান থেকে আলো এসে এখানে পড়বে, সূর্যের আলো এসে এখানে পড়বে, সূর্যের আলো এখানে পড়বে, সূর্যের আলো এসে এখানে পড়বে, তাহলে এই অংশটুকু জ্যামিতিক আলো অঞ্চল, জ্যামিতিক আলো অঞ্চল, এইটুকু হচ্ছে জ্যামিতিক ছায়া। তাহলে এখানে একটা উড়োজাহাজের এরকম ছায়া পড়তো আর কি, এখানে একটা উড়োজাহাজের ছায়া পড়তো, উড়োজাহাজের ছায়া পড়ার কথা ছিল এখানে, ঠিক আছে। ব্যয় অপবর্তন কি এক ধরনের ব্যতিচার বলা যায়? হ্যাঁ বলা যায়, এটা সত্যি কথা, বলা যায়। তো এবার আসো দেখো এইখানে উড়োজাহাজের ছায়া হওয়ার কথা ছিল, তো আমরা উড়োজাহাজের ছায়া পড়তে দেখি না, যদি অনেক উপর দিয়ে উড়োজাহাজ উড়ে যায়। অনেকে বলতে ভাই ল্যান্ড করার সময় বা উড়োজাহাজ যখন উড্ডয়ন করে তখন তো ছায়া পড়ে, হ্যাঁ তখন পড়ে, কিন্তু উড়ে অনেক উপরে উঠে গেছে তখন তো ছায়া পড়ে না। বাট দেখো তো ছায়া পড়ার কথা ছিল না, উড়োজাহাজ যত উপর দিয়ে উড়ুক, তো সূর্য তো অনেক দূরে আছে, উড়োজাহাজ যত উপর দিয়েই উড়ুক ছায়া তো পড়ার কথা ছিল, এইটুকু ছায়া তো পড়বেই, পড়ার কথা ছিল না, কিন্তু ছায়া পড়ে না কেন? ছায়া পড়ে না তার কারণ হচ্ছে আলো বেঁকে আসে, তাই আলোর বেঁকে যাওয়ার ঘটনাটাই হচ্ছে অপবর্তন, এই অপবর্তনের কারণে আলো আর ছায়া পড়ে না। তো কিভাবে দেখো, এই যে এটা হচ্ছে এই যে ধার, কিনারা ঘেঁষে আলো আসার পথে আলো এইভাবে বেঁকে চলে আসে, ঠিক আছে। আলো এভাবে কিনারা ঘেঁষে আসার সময় আলো বেঁকে এদিকে চলে আসে, কিনারা ঘেঁষে আসার সময় আলো বেঁকে এইভাবে এদিকে চলে আসে। যদি আমরা তরঙ্গ মুখ দিয়ে চিন্তা করি, দেখো এই যে সমতল তরঙ্গ মুখ, এই যে আলোর তরঙ্গ মুখ, তো দেখো এই যে তরঙ্গ মুখের আলো, দেখো এই যে তরঙ্গ আকারে বেঁকে যাচ্ছে, এই যে বেঁকে যাচ্ছে, এই যে বেঁকে যাচ্ছে তরঙ্গ আকারে, বেঁকে যাচ্ছে, বেঁকে গিয়ে দেখো এই যে তরঙ্গ আকারে এখানে পৌঁছে যাচ্ছে, তরঙ্গ আকারে আলো এখানে পৌঁছে যাচ্ছে, তাহলে ছায়ার আর অস্তিত্ব নাই। তাহলে আলো কি করছে? আলো জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করে গেছে, ঠিক আছে। এটা মুছে ফেললাম, ভালো দেখাচ্ছে না চিত্র, জাস্ট বোঝানোর জন্য আঁকলাম। তাহলে জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলো ঢুকে গেছে, তো জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে যদি আলো ঢুকে যায় তাহলে কি আলোর আর মানে অন্ধকারের আর অস্তিত্ব থাকবে? অস্তিত্ব থাকবে না। এবার অনেকে বলতে ভাই ল্যান্ড করার সময় তো আমরা দেখি ছায়া পড়ে, হ্যাঁ ল্যান্ড করার সময় উড়োজাহাজ নিচে আসে,
তো উড়োজাহাজ যদি নিচে আসে, দেখো আমি যদি ভূমিকে উপরে উঠে নিয়ে যাই, বাস্তবতা ভূমি উপরে উঠানো যায় না, উড়োজাহাজকে নিচে নামানো যায়, তখন তো ছায়া পড়বে, এই যে এইটুকু ছায়া পড়বে। যদি আরও ভূমির কাছে চলে আসে তাহলে তখন এইটুকু ছায়া পড়বে। কি ক্লিয়ার? সুন্দর করে লিখবা কেন ছায়া পড়ে না? অপবর্তনের কারণে। কারণ অপবর্তনের কারণে প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো আসার সময় প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো চলার পথে বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে। বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে ছায়া বিলুপ্ত করে দেয়। প্রবেশ করে ছায়া বিলুপ্ত করে দেয়, এই কারণে ছায়া পড়ে না। এবার দেখো, যারা ধরো যে প্রতিসরণ পড়ছো, প্রতিসরণ সম্পর্কে হালকা পাতলা আইডিয়া আছে, তো প্রতিসরণের ক্ষেত্রে আলো বেঁকে যায়। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলো বেঁকে যায়। আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হয় প্রতিসরণ। আবার আলো বেঁকে যাওয়ার এই ঘটনাটাকে বলা হয় অপবর্তন। তা আমার প্রশ্ন হচ্ছে, অপবর্তন এবং ব্যতিচারের মধ্যে, অপবর্তন এবং প্রতিসরণের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? আলো বেঁকে যাওয়ার ঘটনা অপবর্তন, আলো বেঁকে যাওয়ার ঘটনা প্রতিসরণ, দুইটাই আলো বেঁকে যাওয়ার ঘটনা। পার্থক্য কোথায়? পার্থক্য এক লাইনে আমরা বলতে পারি, যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে, তখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে আলো বেঁকে যাওয়ার যে ঘটনাটা, সেটা হচ্ছে প্রতিসরণ। আর আলো যখন সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে চলে, তখন বেঁকে যাওয়ার ঘটনাটা হচ্ছে অপবর্তন। অপবর্তনের মাধ্যম কিন্তু একই থাকে। সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে নির্গত হওয়ার আগে এবং পরে মাধ্যম কিন্তু একই থাকে, কিন্তু প্রতিসরণে মাধ্যম কিন্তু ভিন্ন। তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার কালে আলোর বেঁকে যাওয়ার ঘটনা হচ্ছে প্রতিসরণ, আর একই মাধ্যমে আলোর বেঁকে যাওয়ার ঘটনা হচ্ছে অপবর্তন। এটাও 2 মার্কের প্রশ্ন হিসাবে আসে, তো একটু লিখো। অপবর্তন এবং প্রতিসরণ দুটি আলোর বেঁকে যাওয়ার ঘটনা। তো এদের মধ্যে তাহলে পার্থক্য কোথায়? ওকে, তো চলো দেখো। প্রতিসরণ, ধরো আলো বায়ু মাধ্যম থেকে বা শূন্য মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করবে। ধরো এখানে কোনো একটা স্বচ্ছ প্রতিসারক, ধরো পানি মাধ্যমে আছে, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে আলোক রশ্মি। এসে দেখো সোজা এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এভাবে আলো যাবে না, আলো বেঁকে এইদিকে যাবে, এই যে বেঁকে গেল। এই কোণটা আপতন কোণ আই, আর এই কোণটা প্রতিসরণ কোণ আর। তাহলে এই মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এই যে হচ্ছে প্রতিসরণের সূত্র। তাহলে আলো এক মাধ্যম হতে অন্য মাধ্যমে গমনকালে, আলো এক মাধ্যম হতে অন্য মাধ্যমে গমনকালে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে, বিভেদ তল মানে এই যে শূন্য মাধ্যম এবং পানি মাধ্যম, তার যে বিভেদ তল, এটা এই বিভেদ তলে আলো বেঁকে যাওয়ার ঘটনা। তাহলে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আলোর বেঁকে যাওয়ার ঘটনা, এটা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে? তাহলে এখানে মাধ্যম কয়টা? 2টা। তাহলে মাধ্যম 2টা, এই যে এটা ধরো 1 নং মাধ্যম, এটা হচ্ছে 2 নং মাধ্যম। তাহলে মূল কথা হচ্ছে মাধ্যম 2টি। ঠিক আছে? কিন্তু অপবর্তনে কি হয়? অপবর্তনে মাধ্যম তো একটি, এটা হচ্ছে প্রতিবন্ধক, এটা হচ্ছে পর্দা। তাহলে আলো
এই প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় আলো বেঁকে যাচ্ছে, এই যে বেঁকে যাচ্ছে। তো এই ঘটনাটাই হচ্ছে অপবর্তন। তাহলে একই মাধ্যমে প্রতিবন্ধকের ধার ঘেঁষে নির্গত হওয়ার সময় আলোর বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশের ঘটনা, আলোর বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশের ঘটনা, এটাই হচ্ছে অপবর্তন। ঠিক আছে, তাহলে অপবর্তন কি বোঝা গেছে? অপবর্তনটা কি বোঝা গেছে? আইডিয়াল গ্যাস কবে শুরু হবে? এই তো শুরু হবে সামনের বছর। 1 বছর তো শেষ হয়ে গেছে, তোমাদের তো শেষ হয়ে গেছে, 26-এর সাথে শুরু হবে। দুইটি একই ধরনের আলোক উৎস ব্যতিচার সৃষ্টি করে না কেন? বা এক্সামে চিত্র আঁকে দিব? হ্যাঁ, অবশ্যই এঁকে দিবা। তোমার প্রশ্ন বুঝি না, দুইটি একই ধরনের আলোক উৎস ব্যতিচার সৃষ্টি করে না কেন, এটা বুঝি নাই। দুইটি একই ধরনের, শোনো, আলোক উৎস ব্যতিচার সৃষ্টি করার জন্য কি হইতে হবে? বিস্তার সেম হইতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য সেম হইতে হবে, একই মাধ্যমে থাকতে হবে। তো তুমি যদি দুইটা আলাদা উৎস নাও, ঠিক আছে, একটা সোর্স নিলে সুবিধা হয় কি, ধরো একটা সোর্স নিলা, নিয়ে দুইটা চির রাখলা, তাহলে এই দুইটা চিরে যে আলো এসে পড়বে সেটার প্রাইমারি সোর্স এটা, মাতৃ সোর্স এইটা, আর এই দুইটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে। তুমি যদি দুইটা আলাদা সোর্স নাও, ধরো একটা সোর্স আর একটা সোর্স, দুইটা আলাদা সোর্স নাও, ধরো একই ধরনের সোর্স নিলা, কিন্তু দুইটা আলাদা সোর্স নিলে ব্যতিচার ঘটনাটা খুবই ডিফিকাল্ট বা টাফ। কেন? কারণ এদের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, মানে এগুলা ইন্টেন্সিটি, এগুলা সেম রাখা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। ওকে, আগের স্লাইড নাও, আগের স্লাইড। হয়েছে? এবার আসো, অপবর্তন কয় প্রকার? অপবর্তন 2 প্রকার। একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণী অপবর্তন, আর একটা হচ্ছে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল এবং ফ্রনহোফার হচ্ছে দুইজন বিজ্ঞানী। তাহলে আসো একটু লিখি আমরা। অপবর্তন এটা কয় প্রকার? এটা 2 প্রকার। এক নম্বর হচ্ছে ফ্রেনেল শ্রেণী অপবর্তন, আর 2 নম্বর হচ্ছে বিজ্ঞানী ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে বলা হচ্ছে চির হতে উৎস এবং পর্দা সসীম দূরে অবস্থিত। আর আরেকটা কথা এখানে বলা হচ্ছে, চিরে প্রবেশ করা আলো প্রবেশকৃত আলোর তরঙ্গমুখ গলীয়, ঠিক আছে। আর ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে বলা হচ্ছে চির হতে উৎস ও পর্দা অসীম দূরে অবস্থিত। আর 2 নম্বর হচ্ছে চিরে প্রবেশকৃত আলোর তরঙ্গমুখ সমতল
সমতল। তো দেখো ঘটনাটা কি, তাকাও সবাই একটু বোর্ডে। দেখো চির হতে উৎস এবং পর্দা সসীম দূরে, ওটা অসীম দূরে। চিরে প্রবেশকৃত আলোর তরঙ্গমুখ গলীয়, আর ওইখানে হচ্ছে চিরে প্রবেশকৃত তরঙ্গমুখ আলোর তরঙ্গমুখ সমতল। তো এবার শোনো ঘটনাটা কি, আমরা একটু আগে যে চিত্র আঁকছি সেটা হচ্ছে মূলত ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে কোনো লেন্স ব্যবহার করা হয় না। সরি 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 উল্টা বলে ফেলছি। আমরা একটু আগে যে চিত্র আঁকছি সেটা মূলত ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে মূলত কোনো লেন্স ব্যবহার করা হয় না। ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে লেন্স ব্যবহার করা হয়। কেন লেন্স ব্যবহার করা হয়? ডোরা স্পষ্ট পাওয়া যায়। দেখো মনে করো এইটা একটা উৎস আছে, এই যে একটা সোর্স, এই সোর্সের সামনে এখানে একটা এই যে প্রতিবন্ধক রাখা আছে। এবার দেখো এখান থেকে আলো এসে এখানে প্রবেশ করবে, আর এইটা ধরো পর্দা। তো দেখো এটা হচ্ছে একটা বিন্দু উৎস, এখান থেকে আলো কিন্তু এভাবে ছড়াই পড়বে, এই যে আলো কিন্তু এভাবে ছড়াই পড়বে। তাহলে এই আলোর তরঙ্গমুখ কিন্তু গলীয়, দেখো গলীয় তরঙ্গমুখের আলো, ঠিক আছে। এখান থেকে যে আলোটা নির্গত হবে সেটা কিন্তু এরকম গলীয় তরঙ্গমুখের আলো। তাহলে চিরের মধ্যে কেমন তরঙ্গমুখের আলো প্রবেশ করতেছে? গলীয় তরঙ্গমুখের। তোমাদের কিন্তু তরঙ্গমুখ অলরেডি আমি পড়াইছিলাম, ঠিক আছে, প্রথম ক্লাসের দিকে দেখবে তরঙ্গমুখ পড়াইছিলাম। এবার এখান থেকে এই যে চির ঘেসে একটা আলো নির্গত হলো, প্রতিবন্ধকের ধার ঘেসে এখান থেকে আরেকটা রে নির্গত হলো, এখান থেকে প্রতিবন্ধকের ধার ঘেসে আরেকটা রে নির্গত হলো। তাহলে জিওমেট্রিক্যাল নীতি অনুযায়ী এইটুকু আমাদের পাওয়া উচিত হচ্ছে আলোকোজ্জ্বল রিজিয়ন, এই যে আলোক বিন্দু, উপরে থাকবে অন্ধকার, নিচে থাকবে অন্ধকার। তাহলে এখানে হবে আলোকোজ্জ্বল একটা ডোরা, ছোট্ট একটা আলোকোজ্জ্বল ডোরা, আরো ছোট, আস্তে 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 অন্ধকারে মিলাই গেছে। এই যে এইভাবে অপবর্তন ঘটবে আর কি, ঠিক আছে। তাহলে চিরে প্রবেশ করতেছে যে আলোটা, সেই আলোর তরঙ্গমুখ হচ্ছে, দেখো চিরে যে আলো প্রবেশ করতেছে সেই আলোর তরঙ্গমুখ গলীয় তরঙ্গমুখের আলো, গলীয় তরঙ্গমুখের আলো প্রবেশ করতেছে। আর তারপরে যখন যখন চির হতে আলো নির্গত হচ্ছে তখন আলো এই যে বেঁকে যাচ্ছে, যে বেঁকে গিয়ে আলো ছড়াই পড়তেছে এদিকে, বেঁকে যাচ্ছে, বেঁকে গিয়ে আলো ছড়াই পড়তেছে এদিকে। তাহলে এইভাবে এই যে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন ঘটে। দেখো চির হতে উৎস এবং পর্দা সসীম দূরে, একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, ঠিক আছে, নির্দিষ্ট সসীম দূরত্বে অবস্থিত, অসীম দূরে না। এবার হয় কি, এই যে ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে ডোরাটা এত স্পষ্ট হয় না। যেমন দেখো এই যে এটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের চিত্র, মাঝখানে একেবারে আলোকোজ্জ্বল ডোরা, তারপরে দেখো খুবই সরু একটা অন্ধকার ডোরা, তারপরে আবার আলো, আবার অন্ধকার, আলো অন্ধকার, এরপর দেখো আস্তে আস্তে অন্ধকার মিলাই গেছে, মানে আলো অন্ধকারের সাথে মিলে গেছে আর কি। মাঝখানেটা খুব স্পষ্ট, তারপরে একটু অস্পষ্ট, তারপরে আরও অস্পষ্ট, তারপরে আরও অস্পষ্ট, আস্তে আস্তে না মানে আলোর ইন্টেন্সিটিটা দেখো কমছে। তো এইটা হচ্ছে এই যে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ফ্রেনেল শ্রেণীর দূর, এটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তো আমরা চাই যেন এই ডোরাগুলা, বিন্দুগুলা খুবই স্পষ্ট হয়। তখন আর একটা চিত্র একটু দেখাই, এই দেখো এটা দেখো, এই যে আলো এখান থেকে গিয়ে তরঙ্গ আকারে বেঁকে গেছে, বেঁকে গিয়ে দেখো পর্দায় এরকম ডোরা তৈরি করছে, মাঝখানেটা খুবই উজ্জ্বল, তারপরে আস্তে আস্তে উজ্জ্বলের ইন্টেন্সিটি কমছে, নিচের দিকে আস্তে আস্তে উজ্জ্বলের ইন্টেন্সিটি কমতেছে। তো এই হচ্ছে ঘটনা অপবর্তনের, এই ঘটনাটা ঘটবে আর কি। আর ফ্রনহফার শ্রেণীর অপবর্তন আমরা কি করব, এইখানে আর এইখানে দুইটা লেন্স ব্যবহার করব। তো লেন্স ব্যবহার করার সুবিধা কি হবে, লেন্স ব্যবহার করলে চিরের উপর আমি ডোরাগুলাকে খুব স্পষ্ট বিন্দু 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 ডোরা পাবো। এই কাজটা করছে ফ্রনহফার। তো ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের চিত্র আমরা পরে আঁকবো, তা আগে আমরা একটু বলি ফ্রনহফার শ্রেণীর অপবর্তনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন, আর একটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন, গ্রেটিং কর্তৃক অপবর্তন।
তো দেখবো এবার আমরা একক চিরের দরুন অপবর্তন বা গ্রেটিং কর্তৃক অপবর্তন কি জিনিস। তাহলে আসো এবার প্রথমে আসো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণী অপবর্তন, চির থেকে উৎসার পর্দা সসীম দূরে থাকবে, কোনো লেন্স থাকবে না। চির হতে উৎস ও পর্দা সসীম দূরে, সসীম দূরে, কোনো লেন্স ব্যবহার করব না, কোনো লেন্স ব্যবহার হবে না, তাহলে সেটা হচ্ছে ফ্রেনেল। তাহলে আমরা একটু চিত্র আঁকি, আসো। মনে করো এটা একটা প্রতিবন্ধক, এই প্রতিবন্ধকের মাঝে এইটা হচ্ছে একটা চির, একটা বৃত্তাকার চির। এটাকে তুমি সরল রৈখিক চিরও বানাইতে পারো, এরকম ফালি করেও কাটতে পারো। তা আমরা এখানে একটা বৃত্তাকার চির নিলাম। এটা হচ্ছে একটা বৃত্তাকার চির, এর সামনে এখানে আলোক উৎস থাকবে। তো এই আলোক উৎস থেকে আলো এভাবে তরঙ্গ আকারে নির্গত হবে। এই যে দুইটা রে দেখালাম, হ্যাঁ, আরো রে আছে। ধরো এই রেটা বাধা পেয়ে গেছে, এটা তো আর পাস করতে পারবে না, এটা বাধা পেয়ে গেছে। তারপর এই রেটাও বাধা পেয়ে গেছে, চিরের এখানে এসে বাধা পেয়ে গেছে, এটা আর পাস করতে পারবে না। বাট এই দুইটা না চির ঘেঁষে নির্গত হয়ে আসবে, এসে এই পর্দার উপর এখানে পড়বে। তো পর্দার উপর এখানে পড়বে। একটা কাজ করি, এটা এনে বসাইতে দেখি পারা যায় কিনা। একটু চালাকি করলাম, বুঝলা। তাহলে এই ঘটনাটা ঘটবে আর কি। আমরা কেমন আঁকবো, আমাদের দিকে তাকাইলেও না, আমরা এটা কই পাবো। আঁকতে হবে না, আঁকতে হবে না, জাস্ট খালি লিখে রাখো, আঁকতে হবে না। কেমনে আঁকবা, কেন আঁকতে পারবো না? আঁকবা, এইভাবে আঁকবা, এই যে এটা আঁকবা, দিয়ে এই যে মাঝখানে কেন্দ্রীয় উজ্জ্বল, ঠিক আছে, তারপরে অন্ধকার, তারপরে আবার একটা উজ্জ্বল, এই তারপরে আরো একটু কম উজ্জ্বল, তারপরে আরো কম উজ্জ্বল, এইভাবে আস্তে আস্তে অন্ধকার মিশে গেছে এরকম। এই তো আঁকা যাবে না কেন? আঁকবো নাকি দেখবো? দেখো, আঁকার দরকার নেই। তো দেখো ডোরাগুলো স্পষ্ট হয় না, ঠিক আছে। এখানে এই যে ডোরাগুলা, এই ডোরাগুলা স্পষ্ট হয় না, ডোরাগুলা স্পষ্ট পাওয়া যায় না, পাওয়া যায় না।
আর চিরের মধ্যে যে আলো প্রবেশ করতেছে তার তরঙ্গমুখ গোলীয়। দেখো তরঙ্গমুখ গোলীয়। এবার আমরা চাইতেছি যেন ডোরাগুলা খুব স্পষ্ট ডোরা পাওয়া যায়। তো বিজ্ঞানী ফ্রনহফার এসে ফ্রেনেলকে সাজেশন দিয়েছে যে বন্ধু একটা কাজ করো, তুমি এখানে একটা লেন্স ব্যবহার করো। এখানে একটা লেন্স ব্যবহার করলে চিরের মধ্যে যে আলোকরশ্মি প্রবেশ করবে সেইগুলো সমান্তরাল আলোকরশ্মি হবে, তাহলে তাদের তরঙ্গমুখ হবে সমতল তরঙ্গমুখ। ওকে, সমতল তরঙ্গমুখের আলো প্রবেশ করবে। তো তুমি এরকম গলীয় তরঙ্গমুখের আলো তো এমনিই ছড়াই যাইতেছে, ঠিক আছে। দেখো এখান থেকে যখন নির্গত হয়েছে তখন কিন্তু আলো এইভাবে ছড়াচ্ছে আর কি, তরঙ্গ আকারে ছড়াচ্ছে। তো বলা হচ্ছে তুমি এই চিরের মধ্যে এমন আলো প্রবেশ করাও যেন সমতল তরঙ্গমুখের আলো প্রবেশ করে, তাহলে ডোরাগুলা স্পষ্ট পাওয়া যাবে। তুমি দুই পাশে দুইটা লেন্স ব্যবহার করবা, কিভাবে পাওয়া যাবে আমি দেখাচ্ছি একটু পরে। তো তখন সেটা হয়ে গেল ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তার সাথে আমরা ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের একক চির দরুন অপবর্তন দেখবো। আমরা কিন্তু ফ্রেনেল নিয়ে আলোচনা করব না, আমাদের মূলত আলোচনা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন নিয়ে। তাহলে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আমরা ফ্রনহফার শ্রেণীর অপবর্তন আলোচনা করব কয়টা চিরের জন্য? একটা চিরের জন্য। একটা চির মানে একক চির, একক চিরের দরুন অপবর্তন। তো এইবার আসো মূল আলোচনা, আমাদের এখন থেকে শুরু মূল আলোচনা। আমরা একক চিরের দরুন অপবর্তন দেখতে চাই। তো দেখো এর আগে তোমার আরেকটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে লেন্সের রশ্মিচিত্র। এই জিনিসটা অনেকে জানো না, এটা আসলে এখন আমার দেখানোর দরকার নাই, বাট 9-10 তোমাদের পড়তে দেয়নি। তো তো লেন্সের রশ্মিচিত্র এই জিনিসটা একটু বোঝো ভালো করে। লেন্সের রশ্মি চিত্র, এটা হচ্ছে একটা উত্তল লেন্স। এই এটা একটা উত্তল লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ। এটাকে কি বলা হয়? প্রধান অক্ষ বলা হয়। প্রধান অক্ষ। যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল আসে, তো এই লেন্সের দুই পাশে দুইটা ফোকাস থাকে, এই একটা ফোকাস, একটা ফোকাস, প্রধান ফোকাস। তো যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসে তাহলে প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়, প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়। রশ্মিচিত্র আকার নিয়ম, প্রধান অক্ষের সমান্তরাল আসলে প্রধান ফোকাস দিয়ে যাবে। এই যে প্রধান অক্ষের সমান্তরাল আসলে প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে আর কি, ঠিক আছে। যদি উল্টা হয়, প্রধান ফোকাস দিয়ে আসে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে, ভাইস ভার্সা আর কি। দেখো এটা হচ্ছে লেন্স, উত্তল লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ। যদি আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে আসে, ধরো এটা হচ্ছে প্রধান ফোকাস, এই যে দুই পাশে প্রধান ফোকাস দিয়ে আলো আসলো, তাহলে আলো প্রধান অক্ষের সমান্তরাল যাবে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল। তো এটা হচ্ছে রশ্মিচিত্র আকার নিয়ম কিন্তু। হ্যাঁ, যদি এমন হয় একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসলো, তাহলে তারা প্রতিসরণের পরে, উত্তল লেন্সে প্রতিসরণের পরে কোথায় মিলিত হবে? প্রধান ফোকাসে মিলিত হবে। এটা হচ্ছে প্রধান ফোকাস, সরি প্রধান অক্ষ, এর প্রধান ফোকাস ধরো এইটা। তো এই পাশ থেকে ধরো আলোকরশ্মি গেল হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি গেল, তাহলে সেগুলো প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, এই যে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, ঠিক আছে। এই ঘটনাটা ঘটবে। আর যদি এমন হয় ধরো সমান্তরাল আসলো কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়, সমান্তরাল আলোকরশ্মি আসলো কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়, ধরো এইভাবে সমান্তরাল গেল, দেখো এই তিনটা আলোকরশ্মিও কিন্তু সমান্তরাল, বাট এরা প্রধান অক্ষের সমান্তরাল না, ঠিক আছে। তাহলে এরা কিভাবে মিলিত হবে? এরা প্রধান ফোকাসে গিয়ে মিলিত হবে না, বুঝলা, এখানে গিয়ে মিলিত হবে না। তো কিভাবে মিলিত হবে? প্রধান এই যে এই ফোকাস তল, এই ফোকাস তলে মিলিত হবে, ফোকাস তল। এখানে এই ফোকাস বিন্দুতে একটা তল কল্পনা করো, এরকম ধরো এই কাগজটা রাখলে একটা তল হবে, এই যে এটা তল, তো এই তলে মিলিত হবে,
এই যে প্রধান ফোকাসের হয় উপরে নয়তো নিচে এই তলে মিলিত হবে, এই যে তলটা এই তলে গিয়ে মিলিত হবে, ঠিক আছে? তাহলে মিলিত হবে কোথায়? মিলিত হবে ফোকাস তলে, ধরো এই বিন্দুতে মিলিত হবে। এই যে এটা হচ্ছে প্রধান ফোকাস, কিন্তু মিলিত হচ্ছে প্রধান ফোকাসের উপরে ফোকাস তলে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, তাহলেই হবে। তো শর্ট সিলেবাস ছিল বিধায় তোমরা অনেকে এই জিনিসগুলো মিস করে গেছো। তাহলে আমি আরেকবার বলি, প্রধান অক্ষের সমান্তরাল প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে আসলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাসে মিলবে, আর যদি নর্মালভাবে সমান্তরালই হয় তাহলে প্রধান ফোকাসে মিলবে না, ফোকাস তলে গিয়ে মিলবে। তাহলে এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে। ওকে, তো এইবার আসো আমরা একক চিরের দরুন অপবর্তন দেখতে চাই, ফ্রনপার শ্রেণীর অপবর্তন খুব স্পষ্ট ডোরা পাইতে চাই। তো ফ্রনপার বলতেছে, ফ্রেনেলকে বলতেছে তোমার এক্সপেরিমেন্টের মধ্যে দুই পাশে দুইটা লেন্স, চিরের আগে একটা চিরের পরে একটা লেন্স ব্যবহার করো, তাহলেই কাজ হবে। তাহলে প্রথমে ধরো এটা আমরা উৎস নিলাম, মনোক্রোম্যাটিক লাইট সোর্স, মনোক্রোম্যাটিক CHRO, ক্রোম্যাটিক লাইট সোর্স, এক বর্ণী আলোক উৎস নিলাম। নেওয়ার পরে একটা লেন্স নিব, লেন্সটাকে রাখবো কোথায়? লেন্সটাকে এমনভাবে রাখবো যেন এই উৎসটা লেন্সের প্রধান ফোকাসে থাকে। ভালো করে শুনবা, এমনভাবে লেন্সটাকে রাখবো যেন উৎসটা লেন্সের প্রধান ফোকাসে থাকে। ওকে, এবার এখান থেকে আলোক রশ্মি যাবে, তিনটা আলোক রশ্মি আঁকলাম প্রধান অক্ষের সমান্তরাল। এই যে এটা ফোকাস পয়েন্ট, তাহলে ফোকাস পয়েন্ট দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল হবে। এবার কথা হচ্ছে চির কোথায়? চির দিব, এবার চির আঁকবো। এই যে এটা হচ্ছে চির। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো চিরের মধ্যে কেমন আলো প্রবেশ করলো? সমান্তরাল আলোক রশ্মি প্রবেশ করলো না চিরের মধ্যে? চিরের মধ্যে সমান্তরাল আলোক রশ্মি প্রবেশ করলো। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। তাহলে চিরের মধ্যে সমান্তরাল আলোক রশ্মি প্রবেশ করলো, দেখো সমান্তরাল আলোক রশ্মি প্রবেশ করলো। এবার এই চির ঘেঁষে যখন নির্গত হবে তখনই তো অপবর্তন ঘটবে। তো দেখো এই তিনটা আলোক রশ্মি প্রথমে এই যে সমান্তরাল যাচ্ছে, এবার আমি কি করব? এখানে আবার একটা লেন্স রাখবো, না হলে কি হবে? দেখো আগে তো এই যে সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হবে, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এতটুকু জায়গা জুড়ে তৈরি হবে, ঠিক আছে? তারপরে উপরে উজ্জ্বল ডোরা এভাবে তৈরি হবে, নিচে উজ্জ্বল ডোরা এভাবে তৈরি হবে। তা আমরা এবার চাইতেছি এই জায়গার আলোটুকুকে এক বিন্দুতে মিলিত করব, একটা বিন্দুতে মিলিত করব। এই কাজে আমরা কাকে ব্যবহার করতে পারি? উত্তল লেন্সকে। তুমি চাইলে কিন্তু উত্তল লেন্স দিয়ে আগুনও জ্বালাতে পারবা। কিভাবে? মনে করো দুপুরবেলা যখন অনেক রোদ পড়বে তখন একটা উত্তল লেন্স এটা নিয়ে ছাদে যাবা, যাওয়ার পরে আলো যেদিক দিয়ে আসতেছে সেই দিকে উত্তল লেন্সটাকে ধরবা, ধরার পরে একটা কাগজ নিবা বা একটা টিস্যু পেপার নিবা, নিয়ে দেখবা যে আলোক রশ্মি প্রতিসরণের পরে এই যে প্রতিসরণের পরে যে বিন্দুতে মিলতেছে, এই যে বিন্দুতে মিলতেছে ওইখানে টিস্যু পেপার বা কাগজটা রাখবা, একটু পরে দেখবা ওখান থেকে ধোঁয়া উঠতেছে। তো এইভাবে কিন্তু আগুন জ্বালানো যায় আর কি। কেন? কারণ আগে দেখো যদি লেন্সটা না রাখতাম তাহলে আলো ছড়াই যাচ্ছিল, সেই ছড়ানো আলোকে এক বিন্দুতে মিলিত করতেছে, তাহলে ওই বিন্দুতে অনেক বেশি আলো এসে মিলতেছে না, তাহলে ইন্টেন্সিটি ওই বিন্দুর বেড়ে যাচ্ছে না আর কি। তো ওই ঘটনাটা ঘটবে যদি আমি লেন্স রাখি আর কি। তা আমরা তাই করতে চাই, আমরা চাই কেন্দ্রীয় উজ্জ্বলের আলোটাকে ছড়াই না পড়ে এক বিন্দুতে মিলিত করতে, তাহলে আমরা স্পষ্ট করে বিন্দু ডোরাগুলা দেখতে পারবো আর কি। তাহলে আমরা এখানে একটা লেন্স রাখবো, আবার এখানে আর একটা লেন্স রাখবো, আর লেন্সটাকে এমনভাবে রাখবো যেন এই লেন্সের ফোকাসে থাকে পর্দা, যেন পর্দাটা এই লেন্সের ফোকাসে থাকে। তাহলে আলোক রশ্মি গিয়ে এই যে ফোকাসে মিলবে, প্রতিসরণের পর ফোকাস বিন্দুতে গিয়ে মিলবে। বুঝলাম? এই হবে ঘটনা। তাহলে এই পয়েন্টে আমি বেশ ভালোই উজ্জ্বল একটা আলোক ডোরা দেখতে পাবো, একটা আলোক বিন্দু দেখতে পাবো, ঠিক আছে? এবার কথা হচ্ছে ভাই অপবর্তন কই ঘটলো? অপবর্তনই তো ঘটলো না।
অপবর্তন ঘটে নাই? অপবর্তন ঘটছে। কিভাবে অপবর্তন ঘটছে? এই যে অপবর্তন ঘটছে, আমরা এখন আঁকি নাই। এই যে তীর, এই যে দুইটা প্রতিবন্ধক, এর ধার ঘেঁষে আলো যাওয়ার সময় আলো বেঁকে অপবর্তন ঘটাইছে। তাহলে ধার ঘেঁষে যাওয়ার সময় আলো বেঁকে আলো অপবর্তন ঘটাবে। তাহলে এখান থেকে বেঁকে যাওয়ার রশ্মি দেখো, তুমি চিন্তা করো, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। হাইগেন্সের নীতিটা কিভাবে এখানে অ্যাপ্লাই হচ্ছে ভালো করে বুঝবা। হাইগেন্সের নীতি, হাইগেন্স বলতেছে তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু এক একটা উৎস। হাইগেন্স বলতেছে তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই এক একটা উৎস। এইখানে তরঙ্গমুখটা ছিল কেমন? গোলীয়। লেন্সে প্রতিসরণের পরে তরঙ্গমুখটা হয়ে গেছে সমতল তরঙ্গমুখ। তরঙ্গমুখ হয়ে গেছে সমতল, এই যে সমতল তরঙ্গমুখ হয়ে গেছে। তো এরকম একটা তরঙ্গমুখের আলো এখানে আসলো না? দেখো এখানে এরকম একটা তরঙ্গমুখের আলো আসলো, এই যে এই পয়েন্টে এরকম একটা তরঙ্গমুখের আলো আসলো। তো এই তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা সমদশা সম্পন্ন কণা। তাহলে তারা প্রায় সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। আর সেকেন্ডারি সোর্সের মতো তারা এভাবে তরঙ্গ ইমিট করবে, সেকেন্ডারি সোর্সের মতো এভাবে তরঙ্গ ইমিট করবে। আমি তিনটা আঁকছি, আরও আছে, ধরো এখানে আরও আছে, এখানে আরও আছে, তো আমি তিনটা আঁকছি, জাস্ট তিনটা আঁকছি। তাহলে এইগুলা সব সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। আর চির থেকে নির্গত হওয়ার সময় এই সেকেন্ডারি সোর্সের জন্য আলো বেঁকে যাচ্ছে। কি কথা বোঝা গেছে? সমদশা সম্পন্ন যে কণাগুলো, সেই কণাগুলোর সঞ্চারপথই হচ্ছে তরঙ্গ, সরি তরঙ্গমুখ। সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চারপথই হচ্ছে তরঙ্গমুখ। দেখো এরকম, এই যে দেখো চূড়ার উপর একটা বিন্দু, চূড়ার উপর একটা বিন্দু, চূড়ার উপর একটা বিন্দু। তাহলে এই তিনটা বিন্দু সমদশা সম্পন্ন কণা। তাহলে এদের যে সঞ্চার পথ, এটাই তো ওয়েভ ফ্রন্ট, এটাই তো তরঙ্গমুখ। ঠিক আছে? তাহলে সমতল তরঙ্গমুখের আলো চিরের মধ্যে প্রবেশ করতেছে। এবার আলো বেঁকে যাবে। তা আলো বেঁকে ধরো উপরের দিকে বাঁকা দিলাম, এই একটা রে, এই একটা রে, এই একটা রে, উপরের দিকে বেঁকে গেল। আর এটা তো এই যে সমানভাবে গেছেই, একটা একটা একটা, আরেকটা কি ধরো লাল কালি দিয়ে আঁকি, এদিকে আসছে এটা, এই যে বেঁকে এদিকে আসছে। লেন্সের কাজ হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুলারে ধরে 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 পর্দার উপর মিলিত করা। এইটা 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 সমান্তরাল, এই তিনটাকে নিয়ে এখানে মিলিত করছে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাইছি, কেন্দ্রীয় উজ্জ্বল পাইছি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এইবার এইটা, এইটা আর এইটা, এই তিনটাও তো সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল না, সমান্তরাল। তাহলে এরা কোথায় মিলবে? এরা ফোকাস তলে গিয়ে মিলবে। এরা ধরো এই পয়েন্টে গিয়ে মিলবে, এই যে এই পয়েন্টে গিয়ে মিলবে। তাহলে তখন এই পয়েন্টে আমি পাবো হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, প্রথম উজ্জ্বল। ঠিক একইভাবে উপরের দিকে ধরো আরো বেঁকে গেছে, দেখো এইদিকে তাকাও, বোর্ডে দেখো, একটু হাইলাইটার দিয়ে দেখাই, ধরো এই যে বেঁকে গেছে, আরো বেশি বেঁকে গেছে। তাহলে এই তিনটা, এইটা এইটা এইটা, এই তিনটা গিয়ে ধরো এইখানে মিলবে, এইখানে মিলবে। তাহলে ওই পয়েন্টে তৈরি হবে হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল ডোরা, তারপরে তৃতীয় উজ্জ্বল, চতুর্থ উজ্জ্বল, এইভাবে উপরের দিকে যাবে। আর নিচের দিকে দেখো এই রশিটা, এই রশিটা, এই রশিটা, লাল তিনটা, এরাও সমান্তরাল নিচের দিকে। তাহলে এরা গিয়ে ধরো এরকম একটা পয়েন্টে গিয়ে মিলবে। এরা গিয়ে এরকম একটা পয়েন্টে মিলবে, এই পয়েন্টে মিলবে। তাহলে এইখানে হবে দ্বিতীয় উজ্জ্বল, দ্বিতীয়, সরি প্রথম, প্রথম, প্রথম উজ্জ্বল। তারপর এটা দ্বিতীয় উজ্জ্বল, তারপরে এটা দ্বিতীয় উজ্জ্বল। বুঝতে পারছো? অন্ধকার কোথায়? উজ্জ্বলগুলোর মাঝখানে অন্ধকার, উজ্জ্বলগুলোর মাঝখানে অন্ধকার, 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 অন্ধকার। যেখানে উজ্জ্বল নেই সেখানেই তো অন্ধকার। তাহলে এটা হচ্ছে প্রথম অন্ধকার, কেন্দ্রীয় অন্ধকার হয় না, প্রথম অন্ধকার, এটা প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, এটা দ্বিতীয় অন্ধকার। উজ্জ্বলগুলোর মাঝখানে মাঝখানে অন্ধকার ডোরা তৈরি হবে। তাহলে এইভাবে আসলে ব্যতিচার ঘটবে।
কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে একক চিরের দরুন অপবর্তন। এইবার দেখো তোমাদের আরেকবার একটু দেখাই, বিশেষ করে চিরের পরে যে ঘটনাটা ঘটতেছে সেইটা একটু দেখাই। দেখো এখান থেকে সমতল তরঙ্গমুখের আলো আসতেছে, এই যে সমতল তরঙ্গমুখের আলো এখানে আসতেছে। তাহলে এর উপর অবস্থিত এইটা 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 এরা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। তাহলে সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করলে তরঙ্গ ইমিট করবে তারা। আর এখানে লেন্স রাখা আছে, উত্তল লেন্স। হয়েছে? ঠিক মাঝখানে হয়েছে? হ্যাঁ। তাহলে যখন আলো এই চির ঘেঁষে বের হবে তখনই তো আলো বাঁকবে। কিভাবে বাঁকবে? তরঙ্গ আকারে বাঁকবে, ঢেউ তরঙ্গ আকারে বাঁকবে। তাহলে এইভাবে আলো তরঙ্গ আকারে বাঁকবে। তরঙ্গ আকারে বাঁকবে আলো। আলোর সেই বাঁকাটা আমরা দেখাই। তাহলে মনে করো আলো এদিকে যাচ্ছে, এই যে বেঁকে এদিকে যাচ্ছে, বেঁকে এদিকে যাচ্ছে, এইভাবে বাঁকতেছে। তাহলে দেখো এই রেটা এই রেটা এই রেটা এই তিনটা রে পরস্পরের সমান্তরাল। লেন্সের কাজ হচ্ছে সমান্তরাল রশ্মিগুলোকে ধরে একটা বিন্দুতে মিলিত করা, এটা হচ্ছে লেন্সের কাজ। তাহলে লেন্স কি করবে? এই তিনটা রশ্মিকে এই প্রধান ফোকাসে মিলিত করবে। এই তিনটা রশ্মিকে প্রধান ফোকাসে মিলিত করবে। তাহলে দেখো এই তিনটা তরঙ্গ এইখানে এসে মিলিত হবে, প্রধান ফোকাসে মিলিত হবে, মিলিত হয়ে এখানে উজ্জ্বল ডোরা তৈরি করবে, এখানে কেন্দ্রে উজ্জ্বল ডোরা তৈরি হবে। বুঝতে পারলা? আর এইটা 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 বেঁকে যাওয়া রশ্মি, এই যে চির হতে নির্গত হওয়ার সময় বেঁকে গেছে, তরঙ্গ আকারে বেঁকে গেছে। তো এরাও তো সমান্তরাল। তাহলে এই রেটা এই রেটা এই রেটা এরা সমান্তরাল। তাহলে এরা গিয়ে ফোকাস তলে কোনো একটা পয়েন্টে মিলবে, এরা ফোকাস তলে কোনো একটা পয়েন্টে গিয়ে মিলবে, এখানে গিয়ে মিলবে। দেখো মিলে এইখানে আবার একটা উজ্জ্বল ডোরা তৈরি করবে, এই যে। ওকে, ঠিক একইভাবে এই লালগুলার দিকে তাকাও, এই একটা এই একটা এই একটা, এই তিনটা এসে এইখানে মিলবে, এই বিন্দুতে মিলবে। তো এই বিন্দুতে আবার উজ্জ্বল ডোরা তৈরি করবে। ঠিক আছে? এবার তারপরে আরো দেখানো যায়, সেগুলো হাইলাইটার দিয়ে দেখাচ্ছি। দেখো ধরো আরো বেঁকে গেছে, এই তারা গিয়ে এইখানে মিলবে, এখানে আরেকটা উজ্জ্বল ডোরা তৈরি করবে। তো এই হচ্ছে কাহিনী। কি কথা বুঝছো? তো এইভাবে ঘটনাটা ঘটবে আর কি। এইভাবে আমি পর্দার উপর ডোরা পাবো। এবং দেখো উজ্জ্বলের কেন্দ্রীয় উজ্জ্বলের ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, তারপরে আস্তে আস্তে নিচের দিকে উজ্জ্বলগুলার ইন্টেন্সিটি কমতে থাকবে, উপরের দিকে উজ্জ্বলগুলার ইন্টেন্সিটি কমতে থাকবে। কি কথা হচ্ছে? এই ঘটনাটা ঘটবে। এরকম উজ্জ্বল অন্ধকার ডোরা চলতেই থাকবে। হ্যাঁ, দ্বিতীয় লেন্সটি কি প্রথম লেন্স থেকে বড় হইতে হবে? বড় হইতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, চির তো নর্মালি অনেক ছোট, আমি বড় করে আঁকছি। এই চিরটা বাস্তবে তো এতটুকু, বাস্তবে চির তো এই যে এতটুকু, একটা জাস্ট ক্ষুদ্র ছিদ্র চির, তো সেটাকে কয়েক লক্ষ গুণ জুম করে আঁকছি আর কি। ঠিক আছে, এইবার আসো এই
উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত কি, অন্ধকার ডোরা পাওয়ার শর্তটা কি, শর্ত দেখবো এবার আমরা। তাহলে একক চিরের দরুন অপবর্তনের শর্ত, ঠিক আছে, এই মূল আলোচনা এখন। একক চিরের অপবর্তনে ডোরার শর্ত, ডোরার শর্ত। তো এইবার আসো তোমাকে একটু ব্যতিচার আর অপবর্তনের পার্থক্য বুঝাই। ব্যতিচারে চির হচ্ছে দুইটা, উৎস দুইটা। ব্যতিচারে এখানে একটা প্রাইমারি সোর্স ছিল আর তার সামনে আমি দুইটা চির রাখতাম, এই যে দুইটা চির, এখানে প্রাইমারি সোর্স, এই যে দুইটা চির। তো এখান থেকে আলো এভাবে তরঙ্গ আকারে নির্গত হতো, এভাবে তরঙ্গ আকারে নির্গত হতো। হাইগেন্সের নীতি অনুযায়ী এই তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণায়, যেমন এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, প্রত্যেকটা কণায় এক একটা গৌণ উৎস। তো দেখো এর মধ্যে এই চির থেকে এই একটা কণা আর এই একটা কণা, এই দুইটা কণাই জাস্ট বাইরে উকি দিতে পারতেছে। দেখো এ বাইরে উকি দিতে পারতেছে না, এ আটকে গেছে, এ বাইরে উকি দিতে পারতেছে না, এর সামনে প্রতিবন্ধক আছে, তাহলে এই উকি দিতে পারতেছে, তাহলে এ এখান থেকে তরঙ্গ ইমিট করবে, এও এখান থেকে এরভাবে তরঙ্গ ইমিট করবে। এই দুইটা উৎসের তরঙ্গের উপরিপাতনে, এটা S1 ছিল, এটা S2 উৎস ছিল আমাদের, তাহলে এদের উপরিপাতনে পর্দার উপর উজ্জ্বল অন্ধকার ডোরা তৈরি হইতো, পর্দার উপর উজ্জ্বল অন্ধকার পর্যায়ক্রমে ডোরা তৈরি হইতো, ঠিক আছে। সবগুলো উজ্জ্বলের ইন্টেন্সিটি ছিল 4I0, সবগুলো অন্ধকারের ইন্টেন্সিটি ছিল 0। তো এটা ছিল ব্যতিচার। তাহলে ব্যতিচারে উৎস হচ্ছে দুইটা, মাথায় রাখবা। ব্যতিচারে উৎস দুইটা, উৎস দুটি, এই চির দুটি দুইটা উৎস হিসাবে কাজ করবে। সেকেন্ডারি সোর্স, উৎস দুইটাকে বলা হয় সেকেন্ডারি সোর্স বা গৌণ উৎস আর কি, ঠিক আছে, গৌণ উৎস। এটা প্রাইমারি সোর্স মানে মূল উৎস আর কি, গৌণ উৎস দুটি। কিন্তু অপবর্তনে গৌণ উৎস অসংখ্য, একটি না, অসংখ্য। অপবর্তনে গৌণ উৎস অসংখ্য, অপবর্তন, ওকে। অপবর্তনে চিরটাকে আমরা একটু, এই যে চির, এই যে ছোট্ট একটা চির, এটাকে একটু জুম করে বেশ বড় করে দেখাবো। তাহলে এটা হচ্ছে আমাদের চির, এই চিরটাকে আমরা বেশ বড় করে দেখালাম, এই যে চিরটা। তাহলে এই চিরটা অসংখ্য উৎস হিসেবে কাজ করবে। কেমনে? এটা হচ্ছে আমাদের মূল সোর্স। তো এখান থেকে আলো এভাবে তরঙ্গ আকারে আসতেছে, এই যে তরঙ্গ আকারে আসলো। এবার দেখো এর উপর অবস্থিত প্রত্যেকটা কণায়, এই তরঙ্গমুখের অবস্থিত প্রত্যেকটা কণায় এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করে। তাহলে এই একটা গৌণ উৎস, এই একটা গৌণ উৎস, এই একটা গৌণ উৎস, একটা, এই যে দুইটা, এই তিনটা, এরকম অসংখ্য। তাহলে এখানে গৌণ উৎস অসংখ্য, গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স অসংখ্য, অসংখ্য। তাহলে চির যদি একটা হয় তাহলে উৎস অসংখ্য, এটা চিন্তা করতে হবে। কি কথা বুঝছো? এই যে আমরা যদি একটা চির বন্ধ করে দিই এখানে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আর ব্যতিচার থাকবে না, এটা তখন অপবর্তন হয়ে যাবে। তখন এই চিরটাই, এটাই অনেকগুলো উৎস হিসেবে কাজ করবে, ঠিক আছে, অনেকগুলো উৎস হিসেবে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে উৎস অনেকগুলা, তাহলে অনেকগুলো উৎসের উপরিপাতন। এইবার একটা জিনিস দেখো, দুইটা উৎসের উপরিপাতন, দুইটা উৎসের দুই ধরনের উপরিপাতন হয়। এই যে চূড়ার সাথে চূড়া, চূড়ার সাথে চূড়া, তাহলে বিস্তার হচ্ছে +2a, খাজের সাথে খাজ -a -a, খাজের সাথে খাজ, তখন বিস্তার হচ্ছে -2a। তাহলে এটা হচ্ছে সমদশায় +-2a, এটাকে বলা হয় সমদশায় উপরিপাতন। উপরিপাতন, সমদশায় উপরিপাতন, যেখানে বিস্তার a = +-2 আইছে। আচ্ছা, সমদশায় যদি উপরিপাতিত হয় এদের পথ পার্থক্য কত হয়? এদের পথ পার্থক্য ΔX কত হয়? 2n পাই জোড় গুণিতক। তো আমি যদি সর্বনিম্ন জোড় চিন্তা করি, সর্বনিম্ন জোড় 2n পাই জোড় গুণিতক, তো আমি সর্বনিম্ন জোড় যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে 0, ওকে, এটা হচ্ছে 0। তাহলে ΔX হবে 0। পথের পার্থক্য যদি শূন্য হয়, পথের পার্থক্য যদি শূন্য হয় তাহলে সমদশায় উপরিপাতিত হবে। সমদশায় উপরিপাতিত হয়ে বিস্তার সবচেয়ে বেশি, +-2, ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, I ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, ঠিক আছে। এইবার আসো তিনটা উৎস, তিনটা, কয়টা? দুইটা সমদশায় উপরিপাতিত হতে পারে, বিপরীত দশায় উপরিপাতিত হলে 0 হয়। একটা হচ্ছে +a,
এটা হচ্ছে মাইনাসে, এটা হচ্ছে বিপরীত দশায়। তাহলে বিপরীত দশায় কি হবে? 0, প্লাসে মাইনাসে 0। তাহলে তখন এটা বিপরীত দশায় উপরিপাতন, বিপরীত দশায় উপরিপাতন। তো বিপরীত দশায় উপরিপাতন এ হচ্ছে 0। ডেল এক্স বলো তো পথের পার্থক্য কত হবে দেখি, কেমন বলতে পারো? ডেল এক্সটা বলো। বিপরীত দশায় উপরিপাতন, দুইটা তরঙ্গের বিপরীত দশায় উপরিপাতন মানে কি? বিপরীত দশায় উপরিপাতন মানে পথের পার্থক্য কত? λ/2 এর বিজোড় গুণিতক, λ/2 এর বিজোড় গুণিতক আর পাই এর বিজোড় গুণিতক। তো আমরা পথের পার্থক্য লিখছি, তো λ/2 এর বিজোড় 1, 3, 5, 7। তো আমরা সর্বনিম্ন বিজোড় নিলাম 1 λ/2, ঠিক আছে? 1 λ/2 বুঝলা? 1, 3, 5 λ/2 বিজোড় গুণিতক 2n - 1 λ/2। তো এখানে হবে আই মিনিমাম ইন্টেন্সিটি মিনিমাম, আর মিনিমাম ইন্টেন্সিটি 0। তাহলে দেখো দুইটা উৎসের উপরিপাতনে উজ্জ্বল হয় অন্ধকার হয়, দুইটা উৎসের উপরিপাতনে উজ্জ্বল হয় অন্ধকার হয়, তাই না? ইন্টেন্সিটি যখন ম্যাক্সিমাম তখন তো উজ্জ্বল, আর ইন্টেন্সিটি 0 মানে কি? অন্ধকার। আচ্ছা, তিনটা উৎসের উপরিপাতন, তিনটি উৎসের উপরিপাতন, উপরিপাতন, তিনটি উৎসের উপরিপাতন কিভাবে? সমদশায়। দেখো প্লাসে প্লাসে প্লাসে, তিনটি উৎস সমদশায় উপরিপাতিত। সমদশায় মাইনাসে মাইনাসে মাইনাসে, তাহলে এই ক্ষেত্রে বিস্তার a ± 3a সমদশায় উপরিপাতন। সমদশা ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? পথের পার্থক্য হচ্ছে 0, চূড়ার সাথে চূড়া, খাজের সাথে খাজ। ধরো পথের পার্থক্য 0 বা λ/2 এর জোড় গুণিতক। আই ম্যাক্সিমাম হবে, আর আই ম্যাক্সিমাম মানে উজ্জ্বল, উজ্জ্বল হবে। এবার তিনটা উৎস বিপরীত দশায় উপরিপাতিত হবে। দেখো কাহিনী এখানে, তিনটা উৎস বিপরীত দশায়, একটা প্লাসে, আর একটা মাইনাসে, আর একটা প্লাসে, একটা প্লাসে, একটা মাইনাসে, আর একটা প্লাসে। তিনটা উৎস, তিনটা উৎসের উপরিপাতন, প্লাসে মাইনাসে প্লাসে। এইবার দেখো তিনটা উৎস বিপরীত দশায় উপরিপাতিত হতে পারে? তিনটা উৎস নিয়ে তুমি কোনোদিন অন্ধকার পাবা? কখনো না। আমি তোমার বললাম তিনটা এ যোগ করো বিয়োগ করো, 0 বানাও তো দেখি। চারটা হলে সম্ভব, চারটা সমদশায় +4a -4a হতে পারে সমদশায়, কিন্তু চারটা বিপরীত দশাও মিলতে পারে। প্লাসে মাইনাসে কাটাকাটি, প্লাসে মাইনাসে কাটাকাটি, কিন্তু পাঁচটা হলে অন্ধকার পাবা না, একটা বাদ থেকে যাবে। 7টা হলে অন্ধকার পাবা, 9টা হলে অন্ধকার পাবা, বিজোড় হলে অন্ধকার পাবা না। এইটা বুঝলেই কাজ শেষ, এইটুকু বুঝতে পারলেই কাজ শেষ। তাহলে এই ক্ষেত্রে দেখো এটাকে ক্যান্সেল করে দিতে পারতেছে, কিন্তু এটা থেকে যাচ্ছে। তাহলে লব্ধি বিস্তার এ কিন্তু 0 হচ্ছে না, এ থেকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই দুইটা বিপরীত দশাই হয়েছে, কিন্তু এ তার থেকে মানে এ হয় এর বিপরীত দশায় আর এর সমদশায়। তাহলে এই ক্ষেত্রে আমি কখনো লব্ধি বিস্তার 0 পাবো না। তাহলে লব্ধি বিস্তার 0 হবে না, কখনো হবে না। তার মানে অন্ধকার আমি জীবনে পাবো না, তাহলে অন্ধকার পাবো না। তাহলে একটা কথা এখান থেকে আমরা লিখতে পারি, এই আলোচনার সারমর্ম হচ্ছে উৎস সংখ্যা বিজোড় হলে, উৎস সংখ্যা বিজোড় হলে অন্ধকার কখনো সম্ভব নয়। অন্ধকার বিন্দু কখনো পাওয়া সম্ভব নয়, কখনো পাওয়া সম্ভব নয়, অসম্ভব। বুঝলা? তাহলে আমরা শর্ত চাইছিলাম, একক চিরদরুণ অপবর্তনের শর্ত। আসো শর্ত, এবার আমরা শর্ত পারবো। দেখো ব্যতিচারের ক্ষেত্রে শর্ত দুটো, একটা হচ্ছে উজ্জ্বলের শর্ত, একটা হচ্ছে অন্ধকারের শর্ত। কিন্তু এই ক্ষেত্রে শর্ত 3টা: কেন্দ্রীয় উজ্জ্বল, সাধারণ উজ্জ্বল, সাধারণ অন্ধকার।
তাহলে আসো প্রথমে কেন্দ্রীয় উজ্জ্বলের শর্ত। কেন্দ্রীয় উজ্জ্বল বা উজ্জ্বলকে বলা হয় চরম। কেন্দ্রীয় উজ্জ্বল বা চরমের শর্ত দেখো, এইটা হচ্ছে চির। বলো এখানে কয়টা উৎস আছে দেখি, বলো উৎস কয়টা আছে বলো, কমেন্ট করো। উৎস আছে অসংখ্য, এই যে এখানে অসংখ্য উৎস আছে, ঠিক আছে, উৎস হচ্ছে অসংখ্য। তাহলে ধরি আমরা ধরি উৎস সংখ্যা সেকেন্ডারি সোর্স উৎস 100টি ধরলাম, এটা হচ্ছে ধরে নিচ্ছি, ধরো এখানে 100টি উৎস আছে। আমরা চাই কেন্দ্রীয় উজ্জ্বল, সেন্টার, তো সেন্টার এটা না, তাহলে এখানে 1 নম্বর সোর্স, 2 নম্বর সোর্স, 3 নম্বর সোর্স, 4 নম্বর ডট 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 100 নম্বর। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো 1 থেকে এই বিন্দুর দূরত্ব আর 100 থেকে এই বিন্দুর দূরত্ব সেম, বলো দূরত্ব সেম কিনা? 1 থেকে দূরত্ব 100 থেকে দূরত্ব সেম। তাহলে 1 থেকে যে তরঙ্গটা আসছে, যে দূরত্ব অতিক্রম করে আসছে, 100 থেকে যে তরঙ্গটা গেল, 100 নম্বর সোর্স থেকে যেটা গেল, এই দুইটার পথ সেম। এর পথ যদি এক্স হয়, এর পথও এক্স, তাহলে পথের ডিফারেন্স ডেল এক্স কত? এই পয়েন্টে পথের ডিফারেন্স ডেল এক্স কত? ডেল এক্স 0। তাহলে ডেল এক্স 0 হলে কেমন দশা? সমদশা, তাই না? তাহলে এই একটা তরঙ্গ এর বিস্তার এ, এই একটা তরঙ্গ এর বিস্তার এ, তাহলে সমদশায় উপরিপাতিত হলে তার বিস্তার হবে +2a অথবা -2a, +2a অথবা -2a। চূড়ার সাথে চূড়া, খাজের সাথে খাজ, সমদশায় মিলিত হবে। ওকে, এইবার কথা হচ্ছে কি, এখানে যে কটা উৎস আছে, এখানে যে কটা উৎস আছে সবাই সমদশায় উপরিপাতিত হয়েছে, সবাই সমদশা। আর কেন সমদশায়? দেখো 1 থেকে দূরত্ব 100 থেকে দূরত্ব সেম, তাহলে 1 এর পরে 2, তাহলে 2 থেকে দূরত্ব আর 99 থেকে দূরত্ব এই দুটোও তো সেম। তাহলে 2 থেকে যে তরঙ্গটা আসলো আর 99 থেকে যে তরঙ্গটা গেল, এদের পথ সেম, তাহলে এদের মানে পথ পার্থক্য 0, সমদশায় বিস্তার হচ্ছে a + 2a, আবারও +2a, তাহলে আলটিমেটলি কত হলো? +4a হলো। দেখো তুমি এখানে সমদশা সবগুলো, এখানে যে ধরো এই দাগের উপরে যে কটা আছে আর এই দাগের নিচে যে কটা আছে, এরা এদের সাথে অবশ্যই সমদশায় মিলতে হবে। এইখানে ধরো একটা উৎস আছে, তার অবশ্যই ইমাজিনারি বলতেছি, তার অবশ্যই প্রতিসম, ঠিক আছে, একটা মিরর সোর্স অবশ্যই এখানে আছে, যার থেকে এই বিন্দুর দূরত্ব সেম, অবশ্যই আছে এরকম। এখানে একটা সোর্স তুমি চিন্তা করো, এখানে একটা সোর্স তুমি চিন্তা করো, সেই সোর্সের অবশ্যই একটা প্রতিসম সোর্স এখানে আছে, যে যার থেকে এর দূরত্ব সেম। তাহলে দূরত্ব সেম হলে পথ পার্থক্য 0, আর পথ পার্থক্য 0 হলে সমদশায়। তাহলে 100টা তরঙ্গ এখানে গিয়ে সমদশায় উপরিপাতিত হয়েছে, মানে ব্যাপারটা এরকম, দেখো বোর্ডে দেখো, 100টা তরঙ্গ সমদশায়, +a সমদশায়, সবকটা তরঙ্গ গিয়ে চূড়ার সাথে চূড়া মিলিত হয়েছে। তাহলে বলো তো এই পয়েন্টে আমি বিস্তার কত পাবো? বিস্তার পাবো a ইকুয়াল টু ধরো +-100a, কারণ 100টা কেউ কাউকে ক্যান্সেল আউট করে দিতে পারবে না। ক্যান্সেল আউট করতে গেলে চূড়ার সাথে খাজ মিলিত হইতে হবে, ক্যান্সেল আউট করতে গেলে চূড়ার সাথে খাজ মিলিত হইতে হবে, মানে বিপরীত দশায় মিলিত হইতে হবে, তাহলে একটা একটাকে ক্যান্সেল করতে পারবে। কিন্তু এখানে বিপরীত দশায় মিলিত হওয়ার কোনো অপশন আছে কি? নাই। ঠিক আছে, একদম মিডিলেরটা, হ্যাঁ ভালো একটা কোশ্চেন করছো, একদম মিডিলেরটা ধরো তুমি বিজোড় সংখ্যা চিন্তা করো, ধরো তুমি বিজোড় সংখ্যা চিন্তা করো, তাহলে ধরো উপরে আছে 2টো, নিচে আছে 2টো, আর এটা হচ্ছে একটা, তাহলে এই দুইটার একটা থেকে দূরত্ব যা, এখানে একটা থেকে দূরত্ব তাই, এখান থেকে আরেকটা দূরত্ব যা, আরেকটা দূরত্ব তাই, তাহলে এই দুইটা সমদশা, আর একে তো ক্যান্সেল আউট করার কেউ নেই, তা ও তো থাকলোই ওখানে গিয়ে মিলিত হলোই। তাহলে বিজোড় হোক আর জোড় হোক ব্যাপার না তো, বিজোড় হোক আর জোড় হোক ব্যাপার না তো, থাকবেই, সবগুলোই ওখানে থাকবে, কেউ ক্যান্সেল আউট হবে না, কেউ বাদ যাবে না। তাহলে 1 থেকে 100 এদের পথের পার্থক্য 0, ডেল এক্স 0, তাহলে পথ পার্থক্য 0। আমি তোমাকে ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখাই, পথ পার্থক্য কিভাবে 0। নর্মালি পথ পার্থক্যটা আমি যদি দেখি, পথ পার্থক্যটা হচ্ছে এইটা, দেখো কেন্দ্রীয় উজ্জ্বলের কথা চিন্তা না করে আমরা ধরো উপরের দিকে নিলাম, এই যে দুইটা বাঁকায় নিলাম, নিয়ে এরা এইভাবে মিলিত হবে আর কি, তা আমরা এরকম দুইটা রে নিলাম, তো পথ পার্থক্য হচ্ছে এখান থেকে লম্ব টানলে তো পথ পার্থক্য পাবো।
এইটুকুই তো আমাদের পথ পার্থক্য ছিল, তাই না? মনে পড়ে? এটা হচ্ছে এ, এইটা হচ্ছে সরি থেটা, আর এই দূরত্বটা হচ্ছে এ, এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে চিরের বেদ বা চিরের পুরুত্ব এ, আর এই কোণটা থেটা। তাহলে সাইন থেটা ইকুয়াল টু সাগরে লবণ, লবণ লম্ব ডেল এক্স ডিভাইডেড বাই এ, তাহলে অতএব ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থেটা। এটাই তো পথের পার্থক্য, তাই না? তো তুমি এখানে পথের পার্থক্য দেখো তো, তুমি এখান থেকে লম্ব টানো, লম্ব টানলে তো এই বিন্দুতে আসতো, দেখো তো ডেল এক্স কই? ডেল এক্স তো নেই, ডেল এক্সের অস্তিত্ব আছে? ডেল এক্স তো নাই। যদি এমন হয় মাঝখানের কোনো বিন্দু, এই যে দেখো মাঝখানের বিন্দু, তাহলে এখান থেকে এই দূরত্ব, এখান থেকে সেম দূরত্ব, এখান থেকে যা দূরত্ব এখান থেকেও তাই দূরত্ব, তো লম্ব টানলে তো এই বিন্দু, তো এখানে তো কোনো ডেল এক্সই নাই, ডেল এক্সের অস্তিত্ব আছে? তো ডেল এক্স তো নাই, তাহলে সমদশা না? ডেল এক্স তো নাই, তাহলে ডেল এক্স নাই মানে কি? সমদশা। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলের এই যে সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় উজ্জ্বল সেন্ট্রাল ম্যাক্সিমা, সিএম চিফ মিনিস্টার, তাহলে চিফ মিনিস্টারের শর্ত, সিএম এর শর্ত, সিএম এর শর্ত হচ্ছে ডেল এক্স হবে 0, তাহলে ডেল এক্স 0, আর ডেল এক্স মানে এ সাইন থেটা, ওই যে লেখা আছে, তাহলে এ সাইন থেটা হবে 0, এটা হচ্ছে আমাদের শর্ত। বুঝতে পারছো? আর বিস্তার কত হবে? বিস্তার হবে এ ইকুয়াল টু এ, ধরো বিস্তারকে এ ড্যাশ বললাম, এ ড্যাশ ইকুয়াল টু এই হবে, মানে এখানে ধরো 100টা আছে, 100টা উৎস আছে, সব কটাই এখানে থাকবে, কেউ কাউকে ক্যান্সেল আউট করবে না। তাহলে সব কয়টার জন্য ধরো এখানে যে আমি লিখছি না এ ইকুয়াল টু প্লাস মাইনাস 100, আমি 100 ধরছি তাই, কেউ 50টা ধরলে 50, কেউ 10 ধরলে 10, তার মানে সবগুলোই থাকবে, কোনোটা কমবে না। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু পুরো এই বিস্তার সবগুলার এ। ওকে, এইবার আসো অন্ধকারের শর্ত, অন্ধকার ডোরার শর্ত। এবার খুব ভালো করে বুঝবা জিনিসগুলো। অন্ধকার ডোরার শর্ত, উৎস কয়টা আছে? অসংখ্য। আমরা কি চাই? ভালো করে ভাবো, আমরা কি চাই? অন্ধকার। তাহলে কি করতে হবে? একটা আর একটাকে মেরে ফেলতে হবে, একটা একটাকে মেরে ফেলতে হবে বিপরীত দশায়, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে করে 0 বানায় ফেলতে হবে। কোনো তরঙ্গকে বাঁচায় রাখা যাবে না, অন্ধকার পাইতে চাই। তাহলে উৎস তো আছে অসংখ্য, তো আসো প্রথম অন্ধকার, প্রথম অন্ধকার। দেখো এটা খুবই মজার জিনিস, বেশ মজা পাবা, দেখো ধৈর্য নিয়ে একটু শোনো, দেখো খুবই মজার। তো এখানে উৎস আছে অসংখ্য, তো ধরি সোর্স, ধরি উৎস 100টি, ধরো 100টি। এবার কেন্দ্রীয় উজ্জ্বল না, তাহলে সেন্টারে না, দেখো এই জায়গায় না, তাহলে কোথায়? একটু উপরে, ধরো এই যে বেঁকে গেছে, বেঁকে গিয়ে একটু উপরে, এই যে একটু উপরে, এই যে এই পয়েন্টে ধরো, আগে তো কেন্দ্রীয় উজ্জ্বল এখানে ছিল, এবার তার একটু উপরে নয়তো তার একটু নিচে, তাই না? তাহলে এখান থেকে গেল বেঁকে, দেখো বোর্ডে দেখো উৎস কয়টা আছে? অসংখ্যটা, 100টা ধরছি। এবার আমরা চাই একটা আরেকটার সাথে বিপরীত দশায় মিলিত হয়ে নাই হয়ে যাক, বিপরীত দশায় মিলিত হয়ে নাই হয়ে যাক। তাহলে একটা কাজ করি, মাঝখান দিয়ে 2 ভাগ করে ফেলি। উৎস আছে 100টা, তাহলে এইখানে আছে 1 থেকে 50টা এই প্রথম ভাগে, আর পরের ভাগে আছে 51 থেকে 100টা, 51 থেকে 100টা, ভালো করে বুঝবা। প্রথম ভাগে আছে 1 থেকে 50টা, পরের ভাগে আছে 51 থেকে 100টা। একটার সাথে একটা বিপরীত দশায় মিলিত করব। তাহলে এখান থেকে 1 নম্বর তরঙ্গটা গেল, এখান থেকে 51 নম্বর তরঙ্গটা গেল, এই দুইটা পরস্পর উপরিপাতিত হলো। এই যে এই দুইটা, এই যে লেন্স আছে এখানে, এগুলা তোমার আঁকার দরকার নাই, জাস্ট কল্পনা করো, ভাবো। ধরো এখানে লেন্স আছে, তো লেন্সের কাজ হচ্ছে আলোক রশ্মিগুলাকে মিলিত করা, পর্দার উপর মিলিত করা। তাহলে এখান থেকে এই যে 2টা রশ্মি আসলো, এই রশ্মিটা আর এই রশ্মিটা গেল, গিয়ে এই দুইটা কিভাবে মিলিত হবে? চূড়ার সাথে, এই যে চূড়ার সাথে খাজ মিলিত হবে, মিলিত হয়ে বিস্তার কত? বিস্তার হচ্ছে 0। তাহলে 1 এর সাথে কত? 51। ওকে, তাহলে 1 এর সাথে 51 এরা পরস্পর বিপরীত দশায় মিলিত হয়েছে, একটা প্লাসে আর একটা মাইনাসে। তাহলে প্লাসে মাইনাসে হয়ে বিস্তার হয়ে গেছে 0। তো এদের পথের পার্থক্য কত? এদের পথের পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক, ঠিক আছে? λ/2 এর বিজোড় গুণিতক পথের পার্থক্য। তো λ/2 এর সর্বনিম্ন বিজোড় কোনটা? 1, ঠিক আছে? 100টা ফিক্স না, তুমি এখানে 200 ধরতে পারো। ধরো, শোনো ভালো করে কথাগুলো শোনো, দেখবে লাস্টে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আগে কথাগুলো শোনো।
তাহলে ডেল এক্স হচ্ছে λ/2, তাই না? বিজোড় গুণিতক, তো সর্বনিম্ন বিজোড় কত, অ্যাটলিস্ট কত বিজোড় হইতে হবে, λ/2 বিজোড় হইতে হবে, λ/2। তাহলে এদের পথ পার্থক্য λ/2 0 হয়ে গেল। এইবার 2 নম্বর যাচ্ছে, দেখো 2 নম্বর যাচ্ছে, আর এখান থেকে 52 নম্বর যাচ্ছে, এই যে 52 নম্বর এখানে যাচ্ছে, গিয়ে এই দুইটা মিলিত হইলো, এই দুইটা আবার এরকম চূড়ার সাথে খাজ, চূড়ার সাথে খাজ মিলিত হয়ে এ হয়ে গেল আবার কত, 0, বুঝলা? তারপরে 3 নম্বর যাচ্ছে, আর এখান থেকে 53 যাচ্ছে, 4 নম্বর যাচ্ছে, 54 যাচ্ছে, এই যে এখানে লিখে দিই 2 আর 52, এরা বিপরীত দশায় মিলল, প্লাস এ মাইনাস এ দিয়ে বিস্তার a0, পথের পার্থক্য কত, ডেল এক্স λ/2 ডট 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 50 এর সাথে 100, এই যে লাস্টে, এই যে এখান থেকে 50 50 আর এই যে লাস্টে 100, 50 আর 100 যাচ্ছে, তাহলে 50 আর 100 গিয়ে তারা আবার চূড়া খাজ, মানে ক্যান্সেল আউট করে ফেলতে হবে, একটার সাথে আর একটা ক্যান্সেল করে ফেলতে হবে, নাহলে আমি অন্ধকার পাবো, কোনো তরঙ্গকে তো বাঁচায় রাখা যাবে না, গিয়ে λ/2 পথ পার্থক্যে মিলিত হচ্ছে। ওকে, তাহলে এই পয়েন্টে আমি তখন অন্ধকার পাবো, এটা হচ্ছে প্রথম অন্ধকার আমার, কোনো তরঙ্গ বেঁচে নেই, দেখো একটা আর একটার সাথে উপরিপাতিত হয়ে বিপরীত দশায় উপরিপাতিত হয়, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে। এখন তুমি যদি উৎস চিন্তা করো 20টা, তাহলে 10টা 10টা, তুমি যদি উৎস চিন্তা করো 100 200টা, তাহলে 100টা 100টা, ঠিক আছে? বিজোড় চিন্তা করা যাবে না, এবার এবার কিন্তু বিজোড় ভাবা যাবে না, কারণ বিজোড় হলে কখনো অন্ধকার হবে না, বিজোড় হলে অন্ধকার হবে না, তাহলে জোড় ভাবতে হবে, ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা, উপরে জোড় মানে নিচে, উপরে যা নিচে তাই, সমান সমান সংখ্যা, তাহলে একটার একটার সাথে বিপরীত দশায় উপরিপাতিত হয়ে 0 হয়ে যাবে। আমার তো লাগবে অন্ধকার, আমার তো অন্ধকার বানানোর জন্য জোড় লাগবে, ঠিক ক্লিয়ার? এই হচ্ছে ঘটনাটা। তাহলে আমরা পথের পার্থক্যটা কত পাইতেছি, দেখো তো, পথের পার্থক্য 1 এর সাথে 100 এর পথের পার্থক্য, 1 এর সাথে 100 এর পথের পার্থক্যটা কত পাইতেছি, দেখো ভালো করে বুঝবা। এবার একটা গল্প শোনো, গল্পটা হচ্ছে, শোনো, এখানে উৎস আছে, ধরো এখানে মনে করো বিবাহযোগ্য পাত্রপাত্রী আছে, তো মনে রাখো মানুষ বিয়ে হইলে মরে যায়, বিয়ে হইলে আর বেঁচে থাকে না, যারা বেঁচে আছে তারা হচ্ছে অবিবাহিত, বিয়ে হইলে মানুষ ডেড। তো ঠিক তেমনি ধরো এখানে উৎস আছে, সোর্স আছে, তা আমার করতে হবে কি, সোর্সগুলোকে একটাকেও বাঁচায় রাখা যাবে না, মেরে ফেলতে হবে, পর্দার উপর পৌঁছায় কেউ কারো অস্তিত্বে জানান দিতে পারবে না যে আমি বেঁচে আছি। তো মেরে ফেলার কি উপায়, মেরে ফেলার উপায় হচ্ছে বিয়ে দিয়ে দাও, জোড়া 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 করে বিয়ে দিয়ে দাও, ঠিক আছে? তাহলে তুমি জোড়া জোড়া করে বিয়ে দিয়ে দিলা, 1 এর সাথে 51 বিয়ে দিয়ে দিলা, ওরা পর্দার উপর গিয়ে প্লাসে মাইনাসে বিপরীত দশায় মিলিত হয়ে নাই হয়ে গেল, নাই, মরে গেছে। 2 এর সাথে 52 বিয়ে দিয়ে দাও, প্লাসে মাইনাসে বিপরীত দশায় মিলিত হয়ে নাই হয়ে গেল, 0। 3 এর সাথে 53 প্লাসে মাইনাসে বিপরীত দশায় মিলিত হয়ে নাই হয়ে গেল, তাহলে এইভাবে মরে যাবে। দেখো একটাও বেঁচে নেই, পর্দার উপর কারো অস্তিত্ব আর নাই, পর্দার উপর তরঙ্গ আর নাই। তো যেখানে তরঙ্গ নাই সেখানে তো ইন্টেন্সিটিও থাকবে না, যেখানে বিস্তার শূন্য সেখানে তো কোনো ইন্টেন্সিটি থাকবে না, বিস্তার যেখানে শূন্য সেখানে তো অন্ধকার হবে, অন্ধকার, ঠিক আছে? তাহলে বিপরীত দশায় মিলিত হয়ে একটা একটাকে ক্যান্সেল আউট করে দিছে। তাহলে এই যে 50টা, এই 50টা, এই 50টাকে বিয়ে করে নাই, বিয়ে হয়ে গেলে মরে যাবে, সহজ কথা, বিয়ে হয়ে গেলে কি হবে, মরে যাবে। তাহলে এবার দেখো বিয়ে হওয়ার একটা শর্ত আছে, বিয়ে হওয়ার মানে ধরেই বিয়ে দিয়ে দিবা করা যাবে না, বিয়ে হওয়ার একটা শর্ত আছে। বিয়ে হওয়ার শর্ত হচ্ছে একটার সাথে আরেকটার বাড়ির দূরত্ব হইতে হবে অ্যাটলিস্ট λ/2, এইটা না হইলে বিয়ে হবে না। তাহলে এখানে কয়টা ছিল, 100টা ছিল, 100টা সোর্স ছিল, ঠিক আছে? তাহলে 1 এর সাথে 51 λ/2, 2 এর সাথে 52 বাড়ির দূরত্ব λ/2, ধরো পাশাপাশি বাড়ি, 100টা বাড়ি, তাহলে 1 নম্বর বাড়ির সাথে 51 নম্বর বাড়ির বিয়ে হয়েছে, 2 নম্বর বাড়ির সাথে 52 নম্বর বাড়ি, 3 নম্বর থেকে 53 নম্বর বাড়ি, 50 এর সাথে 100 নম্বর বাড়ির বিয়ে হয়ে মরে গেছে, বিয়ে হয়ে গেলে মরে যাবে। তাহলে পথের পার্থক্য চাইতেছি আমি, 1 থেকে 100 বাড়ির পথের পার্থক্য চাইতেছি, বলো তো 1 থেকে 100 বাড়ির পথের পার্থক্য কত? 1 100 1 100, তাহলে এ দূরত্বে, এই যে এ দূরত্ব, টোটাল এ দূরত্বে পথের পার্থক্য কত? পথের পার্থক্য হচ্ছে 2 λ/2। কিভাবে? ধরো 1 এর সাথে 50 এর বাড়ির দূরত্ব 2 কিলোমিটার, 50 এর সাথে 100 বাড়ির দূরত্ব আবার 2 কিলোমিটার, তাহলে 1 এর সাথে 100 বাড়ির দূরত্ব কত? 4 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এবার পথের পার্থক্য দেখাচ্ছি। 1 এর সাথে
একের সাথে এই যে 51 বা 50 আর কি, 50 পর্যন্ত পথের পার্থক্য λ/2। এই যে একের সাথে 51 বিয়ে হয়েছে না, তাহলে একের সাথে 51 পথের পার্থক্য λ/2। তাহলে একের সাথে 51 যদি পথের পার্থক্য λ/2 হয়, তাহলে এইটুকু কত? এইটুকু তো 2 λ/2। একের সাথে 100 পথের পার্থক্য, এইটুকু কত? 2 λ/2। এটা হচ্ছে আমাদের ডেল এক্স, 2 λ/2। বুঝলা কিনা? ঠিক আছে, কিভাবে দেখো, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই দূরত্বটা a/2, এই দূরত্বটা a/2। তাহলে এই দূরত্বটা যা, এই দূরত্বটা 2a, মানে মানে এটা a/2, এটা a দ্বিগুণ। তাহলে এইটুকু যদি λ/2 হয়, এটা হবে 2 λ/2 দ্বিগুণ, মানে ত্রিভুজ আর কি, সদৃশকোণী ত্রিভুজ। বুঝলা? তাহলে এটা হচ্ছে 2 λ/2। আর ডেল এক্স মানে a sin থিটা। তাহলে ডেল এক্স ইকুয়াল টু a sin থিটা, ইকুয়াল টু 2 λ/2। 2 কাটিয়ে দিতে পারো, তাহলে আপাতত কাটিও না। আর বিস্তার a কত? বিস্তার a হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম অন্ধকারের শর্ত। প্রথম অন্ধকারের শর্ত হচ্ছে এইটা। ওকে, এইবার আসো দ্বিতীয় অন্ধকার। দেখো, এইবার তোমরা নিজেরাই বুঝে যাবা। দ্বিতীয় অন্ধকার, আমি চাই অন্ধকার, তাহলে কোনো উৎসকে বাঁচায় রাখা যাবে না, মেরে ফেলতে হবে। তাহলে উৎস কয়টা আছে? ধরো 100টা উৎস আছে, সোর্স আছে 100টা। এবার দ্বিতীয় অন্ধকার চাই, বলো কয় ভাগ করব? উৎসকে কয় ভাগ করব? বলো দেখি কেমন বলতে পারো, কয় ভাগ করব? 3 ভাগ? না, 3 ভাগ হলে তো 2 ভাগ নাই, 1 ভাগ তো বেঁচে থাকবে। 4 ভাগ, ইয়েস, গুড, এই তো বুঝে গেছো, 4 ভাগ করব, 4 ভাগ। তাহলে উৎসকে চিন্তা করো 4 ভাগ করে, এই যে 4 ভাগ করে চিন্তা করো। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে প্রথমে আছে 1 থেকে 25 প্রথম ভাগে, তারপর আছে 26 থেকে 50, তারপরে ভাগে আছে 51 থেকে 75, তারপরে ভাগে আছে 76 থেকে 100। তাহলে এবার বিয়ে দাও, কার সাথে কার বিয়ে দিবা বলো? জোড়া জোড়া করে বিয়ে দাও। 1 এর সাথে 26, 1 এর সাথে 26-এর বিয়ে, λ/2 পথ পার্থক্য মিলে গেল, গুড। 1 আর 26, 2 আর 27, 3 আর 28, তাহলে 25 আর কত? 25 আর 50, 25 এবং 50 বিয়ে হয়ে নাই। তাহলে প্রথম 50টা, এই 25টা, এই 25টাকে নাই, প্রথম 50টা ডেড, প্রথম 50টা বিয়ে হয়ে মরে গেছে। এইবার আসো 51-র সাথে 76, λ/2 পথ পার্থক্য মিলিত হবে, ডেল এক্স 0 শেষ, সরি ডেল এক্স λ/2, তাহলে বিস্তার 0 শেষ। তারপরে 52-র সাথে কত? 1-এর সাথে হচ্ছে সরি 51-র সাথে হচ্ছে 76, তাহলে 52-র সাথে 77, 52-র সাথে 77, 53-র সাথে 78, এইভাবে জোড়া জোড়া করে লাস্টে এই যে 75-এর সাথে 100। ঠিক আছে, তাহলে এইভাবে জোড়া জোড়া করে এই 25টা, এই 25টাও ডেড। বিয়ে হওয়ার শর্ত কি? λ/2 পথ পার্থক্য থাকতে হবে, বাড়ির দূরত্ব হইতে হবে λ/2। তাহলে 1-এর সাথে 25-এর বাড়ির দূরত্ব λ/2, 26-এর সাথে 50-এর বাড়ির দূরত্ব λ/2, 50-এর সাথে বা 51-র সাথে 75 পর্যন্ত λ/2, 76 থেকে 100 পর্যন্ত আবার λ/2। তাহলে λ/2 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 λ/2, তাহলে 4টা λ/2। দেখি তো কি হয়, দেখো পথের পার্থক্য দেখাই। এই দূরত্বটা λ/2, এটা তাহলে 2 λ/2, এটা হচ্ছে 3 λ/2, এটা হচ্ছে 3 λ/2, আর এইটা হচ্ছে আমাদের ডেল এক্স, যেটা 4 λ/2। তাহলে 1-এর সাথে 100তম যে ডোরাটা, সরি উৎসটা, 1-এর সাথে 100তম উৎসটা, তাদের পথ পার্থক্য ডেল এক্স, দ্যাট ইজ a sin থিটা, এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে 4 λ/2। বিস্তার কি আছে? নাই, বিস্তার a 0, বিস্তার a/a' 0। এই তো হয়ে গেল সত্য। তাহলে এইবার আমি আর বলবো না ভাই, এইবার তুমি তৃতীয় অন্ধকার বলো, তৃতীয় অন্ধকার বলো। এবার তৃতীয় অন্ধকারের জন্য চিন্তা করো। কয় ভাগ করবা? ইয়েস, 6 ভাগ। 100-কে কি 6 দিয়ে ভাগ করা যায়? না। তাহলে 6 দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা ধরো, ধরো উৎস 20টি, ধরি উৎস, সরি 120টি অথবা 60টি, মানে 6 দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা ধরো। তাহলে 6 ভাগ করতে হবে।
6 ভাগ, 1 2 3 4 5 6, তাহলে 120, 120কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কয়টা কয়টা, 20টা 20টা। তাহলে একের সাথে কার বিয়ে, একের সাথে 21-এর, 2-এর সাথে 22-এর, 3-এর সাথে 24-এর, ঠিক আছে, একের সাথে 21-এর, 2-এর সাথে 22-এর, 3-এর সাথে 3-এর সাথে 23-এর। তাহলে এইভাবে করে 20টা 20টা 40টা শেষ, 40টা ডেড, 40টা বিপরীত দশা মিলিত হয়ে ডেড। তাহলে এই 40টাকে নাকচ, মানে সরি এই 20টাকে নাকচ, 41-এর সাথে কার বিয়ে, 1 2 3 4 5 6, 6টা হয়েছে, 7টা কই, 41-এর সাথে 61-র বিয়ে, 42-এর সাথে 62, 43-এর সাথে 63, তাই তো। তাহলে এইভাবে পরের 20টা 20টা 40টা 80টা শেষ, ঠিক আছে, এভাবে শেষ। 60-এর সাথে 80-র বিয়ে শেষ, 80টা শেষ। বাকি থাকলো কত, বাকি থাকলো 81 থেকে 120, তাহলে 81-র সাথে 101, 82-র সাথে 102, 83-র সাথে 103, তাহলে শেষ। তাহলে এই 20টা এই 20টা এই 20টা এই 20টা শেষ। তাহলে এবার দেখো তো পথের পার্থক্য কত হয়। এইটুকু হচ্ছে λ/2, 2 λ/2, 3 λ/2, 4 λ/2, 5 λ/2, yes del x, কাঙ্ক্ষিত del x 6 λ/2। তাহলে এবার del x হবে a sin theta, এটা ইকুয়াল টু 6 λ/2, আর বিস্তার a সমান 0। তাহলে দেখছো বিয়ে করার পরিণতি কি, বিয়ে করলেই মরে যাবে। তাহলে এবার আসো n-তম উজ্জ্বল, সরি n-তম অন্ধকার, এবার আসো n-তম অন্ধকার। তাহলে বলো n-তম অন্ধকারের জন্য আমি কি লিখবো, দেখো তাকাও, প্রথম অন্ধকারের জন্য 2 λ/2, দ্বিতীয়র জন্য 4, তৃতীয়র জন্য 6, তাহলে এবার চতুর্থর জন্য 8, বুঝলা, পঞ্চমের জন্য 10। তাহলে n-তম অন্ধকার শর্ত del x ইন জেনারেল ইকুয়েশন, ঠিক আছে, জেনারেল ইকুয়েশন আর কি, del x ইকুয়াল টু a sin theta, এটা ইকুয়াল টু কত λ/2 হবে, 2n λ/2। দেখো তৃতীয় বলে 6 2 গুণ, দ্বিতীয় বলে 4 2 গুণ, তাহলে 2n λ/2 হবে, ঠিক আছে, 2n λ/2 বা n λ, 2 কেটে দিতে পারো। আর বিস্তার a কত হবে, a হবে 0, আর বিস্তার যদি 0 হয় তাহলে ইন্টেন্সিটি i, ইন্টেন্সিটি হবে 0, সুতরাং অন্ধকার। এই হচ্ছে শর্ত। তাহলে জেনারেল শর্ত হচ্ছে এইটা, বুঝতে পারছি, বলো। দাদা আপনি মারা যাবেন কবে, আমি মারা যাব না, আমি মারা যাব না, আমি মরতে চাই না। এবার আসো উজ্জ্বল, এই যে সাধারণ উজ্জ্বল, দেখো কেন্দ্রীয় উজ্জ্বল আলাদা, ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বল ও কারোর সাথে মিশবে না, ও হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, সিএম চিফ মিনিস্টার। দেখো এই যে সিএম এ কি হয়, সিএম চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী, ও আলাদা, ও সাধারণ উজ্জ্বল না, ও কেন্দ্রীয় উজ্জ্বল, ও আলাদা, ওর সাথে কাউকে মিলানো যাবে না। তাহলে আমরা সাধারণ উজ্জ্বলের জন্য চাই, এই যে সাধারণ উজ্জ্বল। তাহলে আসো সাধারণ উজ্জ্বল শুরু কত থেকে, প্রথম উজ্জ্বল থেকে শুরু। এইবার আমি চাই উজ্জ্বল, তাহলে তুমি বলো এবার কি করতে হবে। এবার আমি উৎসগুলাকে কয় ভাগ চিন্তা করব, আমি উজ্জ্বল চাই এবার, তাহলে উৎসগুলাকে কয় ভাগ চিন্তা করা যায় বলো দেখি। 1 ভাগ, এই যে ভাই টোটালটা তো কেন্দ্রীয় উজ্জ্বল, টোটালটা সবাই আছে কেন্দ্রীয় উজ্জ্বল, ঠিক আছে, তারপর 2 ভাগ করলাম, 1 ভাগ আরেক ভাগ নাকচ করে দিল, প্রথম অন্ধকার। তাহলে এবার কয় ভাগ করব, 3 ভাগ, প্রথম উজ্জ্বলের জন্য 3 ভাগ, ইয়েস। তাহলে 1 ভাগ 2 ভাগ, এই যে 3 ভাগ। তাহলে 3 ভাগ 100কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা 99টা ধরি, 99টা ধরি। তাহলে এখানে 1 থেকে 33, 34 থেকে 66, আর 67 থেকে 99, বুঝলা। তাহলে এবার বিয়ে দাও, তাহলে 1-এর সাথে 34-এর বিয়ে, এরা del x λ/2 পথ পার্থক্যে মিলিত হয়ে a 0 বানাই দিল। 2-এর সাথে 35, del x পথের পার্থক্য λ/2, তাহলে বিস্তার 0 হতে পারবে। এভাবে ডট 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 33-এর সাথে 66, 33-এর সাথে 66, del x পথের পার্থক্য λ/2, বিস্তার হয়ে যাবে 0। কিন্তু 67 থেকে
99। এই কয়টাকে নাই করে ফেলছে। এবার আসো 67 থেকে 99, বলো 67 থেকে 99 কি হবে? 67 থেকে 99 বিয়ে হবে না। 67 থেকে 99 এগুলার বিয়ে হবে না, ওরা বেঁচে থাকবে। বিয়ে হয়নি, ওরা বেঁচে থাকবে। বিয়ে হইলে তো মরে যাইতো। তাহলে 1 থেকে 66 মরে গেছে, তো বেঁচে থাকবে কে? 67 থেকে 99 এরা বেঁচে থাকবে, এদের বিয়ে হবে না। ওরা তখন কি করবে? পর্দার উপর গিয়ে জানান দিবে যে আমরা বেঁচে আছি, আমরা মরি নাই। দেখো এই যে এখান থেকে 1 নম্বর গেছে, আর এখান থেকে এই যে 34 নম্বর গেছে, গিয়ে এই দুইটা বিপরীত দশায় মিলিত হয়ে, এই দুইটা বিপরীত দশায় ডেল এক্স λ/2 তে মিলিত হয়ে মরে গেছে A0। কিন্তু এখান থেকে যেটা গেছে, ধরো এখান থেকে একটা কি, এই যে 67 নম্বর গেছে, তাহলে দেখো এটা প্লাস এ, এটা মাইনাস এ, প্লাস এ মাইনাস এ 0। কিন্তু এইটা তো ধরো প্লাস এ, তাহলে কি 0 হলো? এটা তো কেউ 0 করতে পারলো না, তাহলে এ তো তখন বেঁচে থাকলো। তাহলে এরকম 67 থেকে 99 এই সবগুলা বেঁচে আছে। এই যে 67 থেকে 99 সবগুলা বেঁচে আছে, তাহলে প্লাস এ প্লাস এ প্লাস এ এগুলো সব গিয়ে পর্দার উপর জানান দিচ্ছে যে আমরা আসি, আমরা বেঁচে আছি, আমরা মরি নাই। বুঝলা? ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাই ওদেরও বিয়ে দিয়ে দেন, এখানে তো 67 থেকে 99 আছে, তো এদেরও বিয়ে দিয়ে দেন। 67 থেকে 67 সাথে 68 এরা পদ পার্থক্য ডেল এক্স λ/2 পদ পার্থক্যে মিলিত হবে, দিয়ে A0, এদের বিয়ে দিয়ে দেন। কথা হচ্ছে না, এই বিয়ে বৈধ হবে না, এটা বৈধ বিয়ে হবে না, এই বিয়ে হবে না। কেন এই বিয়ে হবে না? আমি কি বলছিলাম? বিয়ে হওয়ার শর্ত কি? বিয়ে হওয়ার শর্ত হচ্ছে বাড়ির দূরত্ব হইতে হবে λ/2। λ/2 দূরে ছাড়া সেই বাড়িতে বিয়ে হবে না। 1 এর সাথে কার বিয়ে হয়েছে? 33-এর বিয়ে হয়েছে, সরি 34-এর বিয়ে হয়েছে, সরি 2 এর সাথে 35-এর বিয়ে হয়েছে। 1 এর সাথে 34-এর বাড়ির দূরত্ব λ/2, 2 এর সাথে 35-এর বাড়ির দূরত্ব λ/2, 33 বাড়ি পরে গিয়ে ওর পাত্রী পাওয়া যাচ্ছে। তো এইখানে 67 যে, তার সাথে যদি বিয়ে হয়, কার বিয়ে হবে বলো তো? 67-র সাথে যদি বিয়ে হয়, কার বিয়ে হবে? কমেন্ট করো দেখি কেমন বলতে পারো। 67-র সাথে যার বিয়ে হবে তার বাড়ির নম্বর হচ্ছে 100, তার বাড়ির নম্বর 33 বাড়ি পরে গিয়ে 100, তো 100 তো নম্বর বাড়িই নাই, 100 নম্বর বাড়িই তো নাই, বাড়িই তো 99 নম্বর। তাহলে 67-র সাথে যার বিয়ে হবে তার জন্মই হয় নাই, তার বাড়ি নাই, অস্তিত্বই নাই, এই কারণে ওর বিয়ে হবে না। কি কথা বুঝছো? এই কারণে তার বিয়ে হবে না। তাহলে 67 নম্বর থাকবে অবিবাহিত, ও তখন পর্দার উপর গিয়ে জানান দিবে যে আমি বেঁচে আছি, আমি মরি নাই, আমি বেঁচে আছি। তাহলে ও যদি বেঁচে থাকে তাহলে ওর জন্য বিস্তার থাকবে, ওর জন্য ইন্টেন্সিটি থাকবে, তাহলে অন্ধকার হবে না, তাহলে আমি তখন উজ্জ্বল ডোরা পাবো। কি কথা বুঝতে পারছো? এই যে 68-র সাথে যার বিয়ে হবে, 68 তার সাথে যার বিয়ে হবে তার বাড়ির নম্বর হচ্ছে 101 নম্বর বাড়িই নাই, ওর সাথে যার বিয়ে হবে তার জন্মই হয় নাই, তো এর বিয়ে হবে না, তো তখন আমরা উজ্জ্বল পাবো। তাহলে বলো তো এই পর্দার উপর যে বিস্তারটা হবে A', এই A'-টা কত হবে? টোটালটা সবগুলোর যদি দেখো কেন্দ্রে উজ্জ্বলের জন্য, এই যে কেন্দ্রে উজ্জ্বলের জন্য যদি সবগুলোর যদি A হয়, তাহলে এবার এর দেখো এই টোটাল উৎসের 2 ভাগ বাদ 1 ভাগ টিকে আছে, তাহলে বিস্তারটা কত হবে? প্রথম অন্ধকারের জন্য বিস্তার হবে A/3। কি কথা বুঝছো? তার মানে টোটালটা যদি 99 হয়, 99 66টা বাদ 33, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বিস্তার হচ্ছে, 3 ভাগের 1 ভাগ। বুঝতে পারলা? তাহলে আমরা একটু পদ পার্থক্যটা একটু দেখি তো কি হয়। দুই ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। এই যে এইটা λ/2, তাহলে এগুলাকে না করছে, এই 66টা বাদ, এগুলা ভাগ, তাহলে 2 ভাগ বাদ, তাহলে এই 1 ভাগ টিকে আছে, সোর্সের 1 ভাগ টিকে থাকবে, তাহলে ডেল এক্স এটা হচ্ছে 3 λ/2। তাহলে শর্ত হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু A sin থিটা, এটা ইকুয়াল টু বি জোড় λ/2, আর বিস্তার হচ্ছে A' হচ্ছে A/3, এটা হচ্ছে A/3। ওকে, তাহলে এবার বুঝে গেছো, প্রথম উজ্জ্বল পারছো, এবার দ্বিতীয় উজ্জ্বল।
দ্বিতীয় উজ্জ্বল। মুরব্বি মুরব্বি না, তাহলে এবার দ্বিতীয় উজ্জ্বল। বলো এবার দ্বিতীয় উজ্জ্বলের জন্য কি হবে? কয় ভাগ করব দেখি, কয় ভাগ করব বলো? 5 ভাগ। এই তো গুড, এই তো বুঝে গেছো। 2 ভাগ, 3 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তাহলে এবার 5 ভাগ করব। তাহলে 5 ভাগ 100টাই ধরি, 100টা ধরি। তাহলে 1 থেকে 20, 21 থেকে 40, 41 থেকে 60, 61 থেকে 80, 81 থেকে 100। তাহলে 1-এর সাথে কার বিয়ে? 1-এর সাথে 21-এর, 2-এর সাথে 22-এর, 3-এর সাথে 23-এর, তারপরে 41-এর সাথে 41-এর সাথে কত, 41-এর সাথে 61, 42-এর সাথে 62, এইভাবে করে এই 20টা, এই 20টা নাকচ, এই 20টা, এই 20টা নাকচ, পড়ে থাকলো এই 20টা। বলো তো 81-র সাথে কার বিয়ে হবে? 81-র সাথে কার বিয়ে হবে বলো তো দেখি? 81-র সাথে 101-এর বিয়ে হবে। 101 আছে? 101 তো নেই, 101 নম্বর বাড়িই নেই। তাহলে এই কটার বিয়ে হবে না, এই কটা বেঁচে থাকবে। তাহলে 5 ভাগের 1 ভাগ বেঁচে থাকবে, বুঝলাম? তাহলে কাহিনী খতম। আমরা ডিটেলস কিন্তু আলোচনা করেই ফেলছি, তাহলে এখন আর অত গভীরে যাওয়া যাবে না। এই কটার বিয়ে হবে না, কথা শেষ। এই কটা অবিবাহিত, কথা শেষ। তাহলে λ/2, 2 λ/2, 3 λ/2, 4 λ/2, ইয়েস 5 λ/2। তাহলে ডেল এক্স হচ্ছে 5 λ/2। তাহলে ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থেটা ইকুয়াল টু 5 λ/2, আর বিস্তার এ ড্যাশ হবে a/5, 5 ভাগের 1 ভাগ। বুঝলা? এরপরেরটাই কয় ভাগ করবো বলো তো? এরপরেরটাই 7 ভাগ, তাহলে 7 λ/2। তাহলে তৃতীয় উজ্জ্বলের জন্য 7 λ/2। এবার আমরা একবারে লিখি। তাহলে n-তম উজ্জ্বল, n-তম উজ্জ্বলের জন্য ডেল এক্স এ সাইন থেটা, এটা ইকুয়াল টু দেখো 2 এর জন্য 5, তারপরে প্রথম উজ্জ্বলের জন্য 3, তাহলে বিজোড় 3 5, তাহলে এটা হচ্ছে 2n মাইনাস না কিন্তু প্লাস প্লাস, 2n প্লাস 1 λ/2। মিলাও এবার। দ্বিতীয় উজ্জ্বল n এর মান 2 বসাও, 2 গুণ 2 4, আর 1 যোগ করলে 5, এই যে এটা। এবার কিন্তু মাইনাস না, ব্যতিচারে মাইনাস, ব্যতিচারে কিন্তু মাইনাস। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু প্লাস, n এর মান যা বলবে তাই। n এর মান কিন্তু 1 দিয়ে শুরু, 1 2 3, এভাবে ডট ডট ডট। আর তুই বলতে ভাই উজ্জ্বলের শুরু না 0 থেকে? না, কেন্দ্রীয় উজ্জ্বল সে তো আলাদা, কেন্দ্রীয় উজ্জ্বলের হিসাব তো হয়ে গেছে। এটা তো প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, চতুর্থ উজ্জ্বল, এভাবে। তাহলে শুরু n এর শুরু 1 থেকে, বুঝলা? n এর শুরু 1 থেকে। তাহলে 2n প্লাস 1, আর বিস্তার এ ড্যাশ, এ ড্যাশ হবে দেখো a/5, তার মানে a/2n প্লাস 1, 2n প্লাস 1। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের n-তম উজ্জ্বলের শর্ত। ক্লিয়ার? বিস্তারটা বুঝলা না? বিস্তার এখানে যতগুলো উৎস আছে, যতগুলো উৎস আছে তার 4 ভাগ বাদ হয়ে গেছে, 1 ভাগ আছে। তাহলে সবগুলো মিলে যদি আমি বলি a, সবগুলোর বিস্তারকে লব্ধি বিস্তার যদি a বলি, সবগুলোর জন্য যদি বলি a, তাহলে a এর কয় ভাগের কয় ভাগ? 5 ভাগের 1 ভাগ, আর এর পরেরটাই হবে 7 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে এবার আসো এই যে সামারিটা একটু লিখি। কি শিখলাম? তাহলে একক চির অপবর্তন, একক চির অপবর্তন, একক চির অপবর্তনে কেন্দ্রীয় উজ্জ্বল, তিনটা শর্ত। একক চির অপবর্তনে 3টা শর্ত। কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থেটা, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে? আর এ ড্যাশ ইকুয়াল টু এ। তারপরে সাধারণ উজ্জ্বল, সাধারণ উজ্জ্বলের জন্য
ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থেটা 2n প্লাস 1 ল্যামডা বাই 2 আর এ ড্যাশ হচ্ছে এ ডিভাইডেড বাই 2n প্লাস 1। এন এর মান 1 থেকে শুরু, 1 2 3 ডট ডট ডট। আর সাধারণ অন্ধকার, ডেল এক্স এ সাইন থেটা ইকুয়াল টু 2n ল্যামডা বাই 2 বা n ল্যামডা। দেখো ব্যতিচারের উল্টা, ব্যতিচারে উজ্জ্বলের জন্য ছিল 2n ল্যামডা বাই 2, এখানে অন্ধকারের জন্য 2n ল্যামডা বাই 2। আর ব্যতিচারে অন্ধকারের জন্য ছিল বিজোড় 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, আর এখানে উজ্জ্বলের জন্য হয়েছে বিজোড় 2n প্লাস 1 ল্যামডা বাই 2। n এর মান যা বলবে তাই। আর অন্ধকার হলে a ড্যাশ 0, ঠিক আছে? n এর মান যা বলবে তাই, মানে 1 থেকে শুরু, 1 2 3, ঠিক আছে? আর ম্যাথ করার সময় খবরদার খেয়াল রাখবা, আমরা সব সময় যে সূত্র দিয়ে লিখতেছি তাতে n এর মান যা বলবে তাই। তুমি যদি বোর্ড বই নীতি ফলো করো তাহলে ব্যতিচারের জন্য n এর মান যা বলবে তার থেকে 1 কম, অপবর্তনের জন্য আবার n এর মান যা বলবে তাই, কত ঝামেলা, ঠিক আছে? ভুল গেছে নাকি উজ্জ্বল? কোথায় উজ্জ্বল ভুল গেছে? 2n প্লাস 1 ঠিকই তো আছে, উজ্জ্বল সাধারণ অন্ধকার ঠিকই তো আছে না? ঠিক আছে, তাহলে n এর মান যা বলবে তাই, যা বলবে তাই। ওকে, বুঝতে পারছো? এবার আসো লাস্ট টপিক, সেটা হচ্ছে তীব্রতা। এটা পড়েই শেষ, এক পৃষ্ঠে জাস্ট। এবার তীব্রতা ও তার গ্রাফ, তীব্রতা ও গ্রাফ, ইন্টেন্সিটির গ্রাফ আঁকবো। দেখো ব্যতিচারে সবগুলো উজ্জ্বলের ইন্টেন্সিটি ছিল 4i0 সেম, আর সবগুলো অন্ধকার ছিল 0। এবার অপবর্তনে অন্ধকারগুলা 0, এটা নিয়ে কোনো ডাউট নাই, অন্ধকারে 0 হবে, কিন্তু উজ্জ্বলগুলা সব সমান না। কেন্দ্রীয় উজ্জ্বল সবচেয়ে বেশি উজ্জ্বল, তারপরে আস্তে আস্তে দেখো আমরা চিত্রে যেমন দেখছি, আস্তে আস্তে উজ্জ্বলের ইন্টেন্সিটি কমতে থাকবে, আস্তে আস্তে উজ্জ্বলের ইন্টেন্সিটি কমতে থাকবে। তো দেখো এই গ্রাফটা বেশ মজার। দেখো এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। এই যে প্রথম উজ্জ্বল একটু ইন্টেন্সিটি কম, দ্বিতীয় উজ্জ্বলের ইন্টেন্সিটি আরো কম, তৃতীয় উজ্জ্বলের আরো কম। প্রথম উজ্জ্বল ইন্টেন্সিটি কম, দ্বিতীয় উজ্জ্বলের আরো কম, তৃতীয় উজ্জ্বল আরো কম। এই তাহলে আসো উজ্জ্বলের জন্য বিস্তার, উজ্জ্বলের জন্য বিস্তার হচ্ছে এ ড্যাশ এ, মাঝখানে অন্ধকার, এখানে অন্ধকার, অন্ধকারের জন্য আর কি লিখবো? এটা হচ্ছে প্রথম উজ্জ্বল, এ ড্যাশ হচ্ছে a/3, দেখো লেখা আছে তোমার খাতায়। এটার এ ড্যাশ হচ্ছে a/5, তারপর এটা এ ড্যাশ হচ্ছে a/7। এই পাশেও তাই, আমরা এক পাশের হিসাবটা লিখবো, ওই পাশে তো একই রকম। আমরা তো তীব্রতা চাই, তাহলে এবার আসো তীব্রতা I0। দেখো কেন্দ্রীয় উজ্জ্বলের তীব্রতাকে আমি I0 ধরলাম, I0 সমানুপাতিক a স্কয়ার, বিস্তারের বর্গের সমানুপাতিক তীব্রতা, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, অতএব I0 ইকুয়াল টু কে এ স্কয়ার। তাহলে এবার আমি চাই প্রথম উজ্জ্বলের ইন্টেন্সিটিটা কত। ভাই ইন্টেন্সিটি, প্রথম উজ্জ্বলের ইন্টেন্সিটি I1 ধরলাম, I1, সেটা বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে a/3 তার স্কয়ার। তাহলে I1 কে এ স্কয়ার বাই 3 × 9, কে এ স্কয়ার মানে I0, তাহলে I0 ডিভাইডেড বাই 9। এবার I2 সমানুপাতিক a/5 এর স্কয়ার, তাহলে I2 ইকুয়াল টু কে এ স্কয়ার 5 5 25, তাহলে কে এ স্কয়ার দ্যাট ইজ I0, তাহলে I0 ডিভাইডেড বাই 25, তারপরে 25 ভাগের 1 ভাগ, বুঝলা? তাহলে এর যা ইন্টেন্সিটি, এর ইন্টেন্সিটি যদি I0 হয়, এর হচ্ছে 9 ভাগের 1 ভাগ, এর 25 ভাগের 1 ভাগ, এর হবে 49 ভাগের 1 ভাগ, 7 বর্গ 49। এই যে I3 সমানুপাতিক a/7 এর স্কয়ার, তাহলে অতএব I3 ইকুয়াল টু কে এ স্কয়ার বাই 7 7 49।
তার মানে আই নট বাই 49, 49 ভাগের 1 ভাগ। তাহলে এবার সবাই বোর্ডে দেখো, আমরা একটু চিত্র আঁকবো। অনেক বলতে ভাই আপনি অন্ধকারগুলো করতেছেন না, এই যে অন্ধকার, আসো এই যে অন্ধকার, ভাই এর বিস্তার A0, তো এর ইন্টেন্সিটিও তো 0। এই যে অন্ধকার, এর বিস্তার A0, তো এর ইন্টেন্সিটিও তো 0। অন্ধকার বিস্তার 0, এর ইন্টেন্সিটিও তো 0, ইন্টেন্সিটিও 0। তাহলে এটার ইন্টেন্সিটি, এই যে ধরো আমরা এখানে আই নিচ্ছি, তো এটা হচ্ছে আই নট, এই যে আই নট, কেন্দ্রীয় উজ্জ্বলের ইন্টেন্সিটি আই নট। এর 9 ভাগের 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এরকম করে 9 ভাগ। 9 ভাগ করলে 9 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, 9 ভাগের 1 ভাগ এটা, এই যে আই নট বাই 9। তাহলে এটা হচ্ছে 25 ভাগের, এটা 25 ভাগ করবা, আই নটকে 25 ভাগ করবা, 25 ভাগের 1 ভাগ, এতটুকু। ঠিক আছে, ধরলাম এতটুকু। আর এটা হচ্ছে 49 ভাগের 1 ভাগ, এই যে এতটুকু, খুবই সামান্য। তাহলে এদিকেও তাই, এই এই এই। তাহলে এবার আসো আমরা গ্রাফ আঁকবো। অন্ধকারগুলা 0 হবে, আর উজ্জ্বলগুলা যে আই নট বাই 9, আই নট বাই 25, আই নট বাই 49, আই নট বাই 81। তাহলে এইভাবে সাইনোসয়েডাল গ্রাফ 0, এই দেখে গেল। এই যে এখানে যাবে। বুঝতে পেরেছ? এই যে আয়ন, আই নট বাই 9, I2, আই নট বাই 25, এটার I3, আই নট বাই 49, পরেরটায় আই নট বাই 81, এরকম হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা যদি তীব্রতার সূত্রটা বলি, তাহলে অন্ধকারগুলার তীব্রতা হচ্ছে, অন্ধকারগুলার বিস্তার যেহেতু 0, তাহলে তীব্রতা আই হচ্ছে 0। আর উজ্জ্বলগুলার বিস্তার হচ্ছে a ডিভাইডেড বাই 2n+1, বাই তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে তীব্রতা আই হবে কেন্দ্রীয় উজ্জ্বলের ইন্টেন্সিটি আই নট 1 ডিভাইডেড বাই, দেখো আই নট নিচে 2n+1 এর স্কয়ার, বিস্তার হচ্ছে a ডিভাইডেড বাই 2n+1, তাহলে বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলের ইন্টেন্সিটি যদি আই নট হয়, তাহলে তার বর্গের, দেখো এই যে 2n+1, তার বর্গের ব্যস্তানুপাতিক, এই এটা হচ্ছে আই। এবার তুমি দেখো এন এর মান বসাও। ধরো আমি চাইলাম তৃতীয় উজ্জ্বল চাইলাম, এই যে সরি তৃতীয় উজ্জ্বল এন এর মান বসাও 3। তাহলে I3, I2, I1, প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, হ্যাঁ ওকে ঠিক আছে। এখানে বসাও 3, 3 দুগুণে 6 আর 1 7, 7 7 49, দেখছো মিলে গেছে। তাহলে যততম এন এর মান যা বলবে তাই, এন এর মান যা বলবে তাই বসাই দিবা, কাজ শেষ। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। তো অনেক কষ্ট দিলাম আজকে, ঠিক আছে, যেহেতু পূজার ছুটি একটু বেশি পড়াই দিলাম। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, সবার পূজা টুজা ভালো কাটুক। ভাই আপনি কোথায় পূজা করেন? এবার যে কোথায় করব সেটাই ভাবতেছি, দেখি কোথায় করা যায়। ওকে টাটা, সবাই ভালো থাকো।